সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৪তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ মৃদুল হাসানের জীবনের হৃদয় বিদারক, করুণ, চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ইতালি প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। দেশে একসাথে ৩ স্বামীর সংসার করে প্রবাসীর বউ। এই গল্পটা রাজশাহীর প্রত্যন্ত এলাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান ইতালি প্রবাসী মোহাম্মদ মৃদুল হাসানের সঙ্গে ঘটে যাওয়া চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, এই গল্পটা এরকম একটা গল্প, আমি অনেক প্রতারণার গল্প আপনাদেরকে শুনিয়েছি, তবে সমস্ত প্রতারণার গল্পকে পিছনে ফেলে এই গল্পটা এমনই এক গল্প হতে যাচ্ছে, যদি আমার সাধ্য বা সামর্থ্য থাকতো আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বাধ্য করতাম আজকে মৃদুলের জীবনের এই গল্পটা শোনার জন্য, ইভেন বাবা মাদেরকেও। কারণ এই গল্প শুনলে আপনি বুঝতে পারবেন প্রতারণা কাকে বলে। আমরা অনেকে বলে থাকি যে তামিল সিনেমাতে বা কলকাতার সিনেমাতে প্রচুর কাহিনী থাকে, তো আমার কাছে মনে হয় তামিল আর কলকাতার সিনেমাকেও হার মানাবে আজকে মৃদুল হাসানের জীবনের এই বাস্তব গল্পটা শুনে আপনি সতর্ক হবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করে তাদেরকেও সতর্ক করবেন, এবং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হাসান, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে একটু দূরের শহর গেসা কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ইতালি প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা ইতালিতে থাকে, এবং জন্ম হবার পর থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। আমার 3 বোনের পরে আমি দুনিয়াতে আসি, এবং ছেলে হিসাবে আমার দাদি, আমার মা সহ শুরু করে আমার নানুবাড়ির প্রত্যেকটা মানুষের আমি ছিলাম চোখের মণি। তারা আমাকে অনেক ভালোবাসতো, আর বিশেষ করে তাদের আদর আর ভালোবাসার জন্যই আমার শৈশব জীবনটা অনেকটা বেপরোয়া হয়ে ওঠে। আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা করতে খুব বেশি একটা পছন্দ করতাম না। মা যদি আমাকে স্কুলে যাওয়ার জন্য বকা দিত, সঙ্গে সঙ্গে আমার দাদি আমার পক্ষ নিয়ে আমার মায়ের সঙ্গে ঝগড়া লেগে যেত। দাদি আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসতো, এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। আমাকে দেখলে আসলে কেউ বলবে না যে আমি অশিক্ষিত বা আমি পড়াশোনা করিনি, কিন্তু আমার নিজের নামটাও লিখতে খুব কষ্ট হয়ে যায়। আমি এখন হয়তো ভালো করে নিজের নামটা লিখতে পারি, একটা সময় ছিল আমার নাম লিখতে 1 মিনিট সময় লাগতো। এজন্য আমি কখনো কারোর সামনে কাগজে কোনো সিগনেচার করতাম না। যাই হোক, এমনভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বাবা ইতালি থাকে, এবং তিনি আমাদেরকে প্রচণ্ড রকমের টাকা পয়সা দিত। আমার যে বড় 3 বোন ছিল তারা মোটামুটি প্রায় যুবতী হয়ে যায়, বড় হয়ে যায়, এবং একে একে আমার 3 বোনকে আমরা বিয়ে দিয়ে দিই। আমার ওই 3 বোনের বিয়েতে আমার বাবা বাংলাদেশে আসে, এবং তিনি অনেক আনন্দ ফুর্তি করে গ্রামবাসীকে জানিয়ে ডাকডোল বাজিয়ে আমার এই 3 বোনের বিয়ে দেয়। এবং 3 বোন মানে এরকম বছরের মাথায় মাথায় 3 বছর আমার 3 বোনের বিয়ে হয়ে যায়। বোনদের বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারে তখন শুধুমাত্র আমিই থাকি। আমার 3 বোনের বিয়ে যখন হয়ে যায়, আমার বয়স তখন আনুমানিক প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি। 13-14 বছর বয়স হলেও আমাকে দেখতে শুনতে মনে হয় যেন আমার বয়স 20 বা 25। আমার বয়স কম, কিন্তু শরীরের গ্রোথ ছিল অনেক ভালো। আমি অনেকটা লম্বা হয়ে যাই, এবং শরীরে অনেক ভালো মাশাআল্লাহ স্বাস্থ্যও ছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে আমি আমার ওই এলাকাতে, আমাদের এলাকাতে তখন খুব বেশিরভাগই আপনার একটু গরিব মানুষ ছিল, যারা শহরে থাকতে পারতো না, তারা আমাদের এলাকাতে এসে ভাড়া থাকতো। এরকম একটু মোটামুটি আপনার এই কি বলে একটু লো ক্লাসের মানুষরাই বেশি ছিল, নিম্নবিত্ত মানুষ। তো আমি কী করতাম, তাদের সঙ্গে মিশতাম, আড্ডাবাজি করতাম, এটা সেটা খাইতাম। এক কথায় বলতে গেলে আমি 13 থেকে 14 বছর বয়সে প্রতিনিয়ত সিগারেট খেতাম,
এবং আমার 1 প্যাকেট করে সিগারেট লাগতো। তা আমার মা অনেক চেষ্টা করছে আমাকে ভালো করার জন্য। দাদি তখন মোটামুটি অনেকটা অসুস্থ হয়ে যায়। কিন্তু বাবা বিদেশে থাকার কারণে আমার মা শত চেষ্টা করেও আমাকে ভালো করতে পারেনি। বাবার শাসন না থাকার কারণে আমি দিনে দিনে আরও বেশি বেপরোয়া হয়ে যাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বাবা তখন বিদেশ থেকে আমাদের জন্য একটা মোবাইল ফোন পাঠায়, মানে অনেক দামি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাঠায়। তো ওই সময় অ্যান্ড্রয়েড ফোনটা পাঠানোর পরে আমি সারাক্ষণই ফোনটা আমার কাছে রাখি। একে তো আমি খারাপ, তার উপরে আবার মোবাইল হাতে পাইছি। এখন তো আর খারাপের কোনো শেষ নাই। বন্ধু-বান্ধবের সঙ্গে এখানে সেখানে ঘুরতে যাওয়া, সেলফি তোলা এবং ভিডিও বানানো, এইসব আবার ফেসবুকে আপলোড দেওয়া। মানে আমি এক কথায় বলতে গেলে খুবই খারাপ হয়ে যাই। এতটাই খারাপ হয়ে যায় যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এভাবে আরও প্রায় কিছুদিন কেটে যায়। কিছুদিন বলতে প্রায় আরও 1-1.5 বৎসরের মতো কেটে যায়। 1-1.5 বৎসরের পরে একদিন হঠাৎ করে আমার ফেসবুকে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, যার নাম ছিল চাঁদের রানী। চাঁদের রানী ছিল ওই মেয়েটার নাম, মানে তার ফেসবুক অ্যাকাউন্টের নাম। তো ওই মেয়েটা খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করতো, ওয়েস্টার্ন পোশাক পরা এবং খুবই মডার্ন পোশাক পরা, খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস দিত। আমার কাছে মেয়েটার অনেক ভালো লাগছে। আমি তার কিছু কিছু ছবিতে লাইক এবং কমেন্ট করেছি। লাইক কমেন্ট করার পরেই একদিন সে নিজ থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমার আইডিতে এই প্রথম কোনো একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এর আগ পর্যন্ত আমি সবাইরে পাঠাইতাম, কিন্তু কেউ আমারে পাঠায় নাই। তো মেয়েটা আমার যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠায়, আমি তখন তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট করার পরে সেদিন রাতের বেলায় সে আমাকে মেসেঞ্জারে একটা হাই লেখে। তো চাঁদের রানী ছিল তার অ্যাকাউন্টের নাম। তো হাই যখন লিখে আমি তখন থেকে রিপ্লাই দিলাম হ্যালো। তো এমন করে করে সেদিকে আমার সঙ্গে কথাবার্তা বলে, মানে একটু একটু করে আমার সঙ্গে কথা বলে, আমিও তার সঙ্গে মেসেজে কথাবার্তা বলি। তো 1 কথা 2 কথা এরকম করে প্রায় 2 থেকে 3 দিনের মতো তার সঙ্গে আমি মেসেঞ্জারে আপনার মেসেজের মাধ্যমে কথাবার্তা আদান প্রদান করি। এই করতে করতে না ভাই মেয়েটার আমার বেশ ভালো লেগে যায়। মানে মেয়েটার একটা ছবি আমি ফেসবুক থেকে ডাউনলোড করে আমি এটা আমার প্রোফাইলে দিয়ে রাখি, মানে আমার যে মোবাইল আছে সে মোবাইলের প্রোফাইলে দিয়ে রাখি। তো একদিন হলো কি আমার মা এই ছবিটা দেখছে। মায়ের ছবিটা দেখছে দেখা আমার মা আবার কিন্তু খুব ট্যালেন্ট ছিল, মানে অনেক চালাক ছিল আর কি। মা ছবিটা দেখে আমারে বলতেছে যে মেয়েটাকে। আমি বললাম এই মেয়েটারে বিয়ে করে তোমার ঘরের বউ বানায় নিয়ে আসবো। তখন আমার বয়স কত ভাই, আনুমানিক 15 বা 16 এরকমই হবে, এর বেশি না। তাই মায়েরে বললাম যে মা এই মেয়েটারে বউ বানায় ঘরে নিয়ে আসবো। আমার মা তখন আমার বললো তোর বয়স কেমন হয়েছে, তোর তো দেখে মনে হয় না যে তোর বিয়ের বয়স হয়েছে। আমি বললাম দেখে মনে হয় বিয়ের বয়স হয়েছে, কিন্তু বয়স হিসাব করতে গেলে বিয়ের বয়স হয় নাই। মা তখন হাইসা হাইসা বলতেছে শোন রে বাবা একটা কথা বলি, মেয়েটার ছবি দেখলাম তুই ফেসবুকে কি বলে প্রোফাইলে দিয়ে রাখছিস, ভালো কথা, কিন্তু এই মেয়েটারে আমার কাছে একটু ভালো মনে হচ্ছে না। আমার কাছে মনে হয় মেয়েটা খারাপ, তার চোখের দিকে তাকে আমি অনেক কিছু বুঝতে পারছি। আমি তখন আমার মায়েরে বললাম তুমি কি জ্যোতিষী, তুমি কি মন্ত্র জানো, নাকি তোমার সঙ্গে জিন আছে যে তুমি চোখের দিকে তাকায় মানুষের বিবেচ করতে পারো? এইসব উল্টাপাল্টা কথা বলে না, মেয়েটা অনেক ভালো, আমি তারে বিয়ে করে নিয়ে আসবো। তা আমার মা তো আসলে অনেক কথাই তো আমাকে বলছিল, আমি তো মায়ের কোনো কথা শুনিও নাই, মায়ের কোনো কথা মানিও নাই। এই জন্য মার শেষে এসে আমাকে আর কিছু বলে না বা কিছু বলতেও চায় না। তো এরপরে আমি ওর সঙ্গে কন্টিনিউয়াসলি এরকম মেসেজে কথাবার্তা বলি, কিন্তু ভাই যখনই ওকে আমি ফোন করি ও আমার ফোন পিক করে না। ধরেন কল দিলাম, কল রিসিভ করে না। এমনি মেসেজে দুনিয়ার কথাবার্তা বলে, মানে অনেক আদর ভালোবাসা দেখায় অনেক কিছু, কিন্তু যখনই ফোন করি তখনই সে ভাই আমার ফোন কলটা রিসিভ করে না। এইটা আমার কাছে বেশ কষ্টকর লাগে যে ফোন দিলে কেন ফোন রিসিভ করবে না, ফোন কেন ধরবে না। তো যাই হোক এভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি সে নিজ থেকে আমাকে ফোন করছিল। যেদিন সে নিজ থেকে আমাকে ফোন করছে ভাই এটা মানে আমার জন্য একটা ঈদের দিন ছিল। রাত তখন প্রায় 11:30টার মতো বাজে। আমি আমাদের বাড়ির আঙিনায় একটা জায়গার মধ্যে বসে আছি, মানে একটা রাস্তার পাশে বসে আছি। তো রাতের বেলা ওই রাস্তা দিয়ে খুব বেশি একটা গাড়ি চলে না, অনেকটা নীরব একটা জায়গা। তো ফোন কলটা পেয়ে আমি মেসেঞ্জারে কল দিয়েছি, সঙ্গে সঙ্গে রিসিভ করি। রিসিভ করার সময় পরে আমারে বলতেছে যে মানে খুব মানে সুন্দর একটা কণ্ঠ ভাই, এত মিষ্টি কণ্ঠ। এই মেয়েটা দেখতে না যতটা সুন্দর তার কণ্ঠটা আরও বেশি মিষ্টি, মানে খুব সুন্দর কণ্ঠ। আমি তখন জিজ্ঞেস করলাম যে ভালো আছেন? পরে বলতেছে না ভালো নাই। তাই আমি বললাম কেন ভালো নাই কেন? বলে আজকে আমার মনটা ভীষণ খারাপ, এই জন্যে আপনাকে ফোন করছি। তা আমি তখন বললাম যে ধন্যবাদ আপনাকে, আপনি একটা ভালো মানুষের কাছে ফোন করছেন যে কিনা আপনার মনটাকে ভালো করে দিতে পারবে। তারপর বলতেছে যে ঠিক আছে আমার মনটা তাহলে ভালো করে দেন। আমি বললাম ডাক্তারের কাছে এসে আগে তো রোগের কারণ বলতে হবে বা রোগের লক্ষণ বলতে হবে, তারপরে না ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে বা ওষুধ দেবে। আগে আপনি আপনার লক্ষণগুলো বলেন যে আপনার মনটা কেন খারাপ।
পরে বলতেছে আমার মা আমাকে খুব বকা দিছে, অনেক বকাঝকা করছে, তো এই জন্য আমার মন খারাপ। তাই আমি বললাম যে কেন, আপনার মা আপনাকে বকা দিচ্ছে কেন? বলতেছে আমার একটা বিড়াল ছিল, বিড়ালটাকে আমি খুব ভালোবাসি, এবং মা হচ্ছে পাকঘরের ভিতরে দুধ রেখেছিল, তা আমার ওই বিড়ালটার নাম ছিল মিঠু। বলে আমার মিঠু তখন ওই পাকঘরে গিয়ে আমার হচ্ছে মানে ইয়েতে দুধ খেয়ে ফেলছে, মানে বাড়িতে দুধ খাইছে। এই জন্য মা আমাকে খুব বকছে, শুধু আমাকে বকছে এতে আমার কষ্ট নাই, আমার মিঠুরে মা খুব মারছে, মাইরা ঘর থেকে বের করে দিছে। সারাটা দিন আমি মিঠুরে খুঁজলাম, বাট কোথাও ওকে পাইতেছি না, যার কারণে আমার মনটা এখন ভীষণ খারাপ। আমি বললাম আয় হায়, বলেন কি, আপনার মিঠুরে খুঁজতে খুঁজতে আপনার মন খারাপ হয়ে গেল, এটা কেমন কথা? পরে বলতেছে যাই হোক, এখন তো আমি রোগের কারণ বললাম, তো এবার আপনি আমাকে ওষুধ দেন। আমি তখনই করলাম কি, তাকে সঙ্গে সঙ্গে একটা আদর দিয়ে দিলাম ফোনের মধ্যে, এবং তোর সঙ্গে সঙ্গে আমার বলতেছে যে এটা কি হলো, এটা কি করলেন? আমি বললাম এটাই তো ওষুধ। পরে বলতেছে এটা কেমন ওষুধ? এটা তো আমার কাছে মনে হয় যেন অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, আপনার রোগটা অনেক বড়, তো এই জন্য অ্যান্টিবায়োটিকে লাগবে, এই জন্য অ্যান্টিবায়োটিক দিলাম। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে না ওটা হাসি দিয়ে উঠছে। ওই যখন হাসি দিয়ে উঠছে আমিও তখন হাসি দিলাম, মানে কথা বলতে শুরু করলাম। সেদিন আমি তার সঙ্গে রাত প্রায় 2টা থেকে 3টা পর্যন্ত কথা বলছি। আমার এত ভাল লাগছে ভাই, আমি আপনাকে বলি বুঝাতে পারবো না, মানে এত যে সুন্দর, এত যে মিষ্টি, দেখতে না যত সুন্দর, কণ্ঠটা আরও বেশি মিষ্টি। আমি এক কথায় তার জন্য পুরো পাগল হয়ে গেছি, মানে আমি তারে বুঝাতে পারবো না, এতটা পাগল হয়ে গেছিলাম তার জন্য। এমন করে বেশি দিন আর সময় লাগে নাই, প্রায় অল্প কিছুদিনের মধ্যে ওর সঙ্গে আমার একটা মিষ্টি সোনালি প্রেমের সম্পর্ক শুরু হয়। ওর সঙ্গে আমি সারা রাত জেগে কথা বলতাম, ও আমার সঙ্গে কথা বলতো। এরকম করে আস্তে আস্তে প্রেম ভালোবাসাটা খুব গভীর একটা জায়গায় চলে যায়। আমি ওরে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাসা কোথায়? ও বললো ওর বাসা হচ্ছে ঢাকা উত্তরাতে, এবং ওর বাবা নাকি বিজনেস করে দেশের বাইরে, মানে সিঙ্গাপুরে ওদের ব্যবসা আছে ওর বাবার, এবং সিঙ্গাপুর এবং বাংলাদেশ মিলে তিনি ব্যবসা করে, এবং তাদের মোটামুটি তারা অনেক বড় লোক। মাঝে মাঝে ভিডিও কল দিতাম তো, এবং দেখতাম সে যে ঘরে থাকে, এবং ঘরটা অনেক মানে সাজানো গোছানো, মানে দেখে মনে হয় যে একটা বড় লোকের মানে বিরাট কারবার এরকম আর কি। এই করে কথাবার্তা বলতে বলতে আমি তার প্রতি খুব দুর্বল হয়ে যাই, এবং সে আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। বেশি দিন না, প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে আমরা একে অন্যকে ছাড়া যেন মরে যাব, নিঃশ্বাস নিতে পারবো না। এমত অবস্থায় আসার পর একদিন আমাকে বলতেছে যে আচ্ছা মৃদুল, তোমাকে একটা সত্যি কথা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি সত্যি সত্যি উত্তর দিবা। আমি বললাম ঠিক আছে দিব, বলো। আমাকে বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো? ওর এই কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম, এবং আমি বললাম যেটা তুমি কি বললা, আমি তোমাকে ভালোবাসি কি না, আমি তোমাকে আমার এই ছোট্ট জীবনটার থেকেও আরও বেশি ভালোবাসি। আমাকে বলে আচ্ছা তুমি যদি আমাকে না পাও তাহলে কি তুমি খুব কষ্ট পাবা? তো ও কিন্তু আমার বয়স সম্বন্ধে জানতো না, যে আমার বয়স কত, বা ও কখনো জিজ্ঞাসা করে না, আমি তারে বলিও নাই। এখানে আমি কয়েকটা মিথ্যা বলছিলাম যে আমি কলেজে পড়ি, এটা সেটা, কিন্তু আমি তো পড়াশোনা করি না। পরও আমারে বলে যে আমারে না পাইলে কি তুমি খুব কষ্ট পাবা? আমি বললাম আরে কষ্ট পাবো মানে, আমি তোমাকে না পাইলে মরেই যাব। এই কথাটা বলার পরে না ভাই, ও সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে, মানে আর কিছু বলে না। আমি বললাম কী ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন, চুপ হয়ে গেলে কেন? ও বলতেছে যে আমি না তোমার মৃত্যুটা সহ্য করতে পারবো না, তাই চুপ হয়ে গেলাম। আমি বললাম তুমি আমাকে মেরে ফেলবা কেন? ও বলে আমি তোমাকে মেরে ফেলবো না, তবে তুমি মরে যাবা। আমি বললাম কেন? বলে এখন আমি যে কথাটা বলবো এই কথাটা শুনলে। আমি বললাম কী বলতেছো তুমি এটা, মানে এখন আমি যেটা বলবো এটা শুনলে, মানে তুমি বললে আমি মানে মরে যাব, এমন কি কথা? ও তখন বলে আজকে না আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবং 1 মাস পর আমার বিয়ে। আমি তখন মনে হয় যেন আসমান থেকে পড়লাম। আমি বললাম যে চাঁদনি, ওর নাম ছিল চাঁদনি, ওর ফেসবুকের নাম ছিল চাঁদের আলো। তো আমি বললাম কি তুমি এটা কি বলতেছো, তুমি এটা কি বলতেছো যে তোমার মানে তোমার বিয়ে হয়ে যাবে? আমি তো এটা সহ্য করতে পারবো না, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি আমাকে কেন বললা না? ও তখন বলে দেখো আজ পর্যন্ত কখনো তোমার সাথে আমার দেখাই হয়নি, আমরা শুধুমাত্র ফোনেই কথা বলি, আর ফোনে কথা বলার প্রেম ভালোবাসা কি আর এতটা গভীর হয়? আর আজকাল তো মানুষদেরকে বিশ্বাস করা যায় না। এখন মানে ফোনে রিলেশন বা ফেসবুকে রিলেশন, এগুলোর কি কোনো ভিত্তি আছে বলো? এগুলোর তো কোনো ভিত্তি নাই। এই জন্য আমি আমার আব্বা আম্মাকে বলছি যে এঙ্গেজমেন্টে আমি রাজি আছি, তারা এঙ্গেজমেন্ট করে ফেলছে। আমার আব্বার ফ্রেন্ডের ছেলের সঙ্গে, ও হচ্ছে আমেরিকাতে থাকে, এবং ওদের ওখানে বিজনেস আছে, ছেলে মানে খুব ভালো। আমি তখন বললাম যে চাঁদনি, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে না পাইলে মরে যাব। এটা কিন্তু আমি মুখের কথা বলি নাই বা কথার কথা বলি নাই, আমি কিন্তু মন থেকে বলছি। ও আমাকে বলে আমি কি করব, আমার তো আসলে কিছু করার নাই, এখন আমার ফ্যামিলি যেহেতু মানে আমার বিয়ে ঠিক করে ফেলছে বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সো এখানে তো আমি আর কোনো কিছু করতে পারবো না।
ভাই তখন আমার অবস্থা এরকম হয়েছে, আমার নাওয়া নাই খাওয়া নাই, আমি পুরো পাগল হয়ে গেছি। আমার মা এসে আমার জিজ্ঞেস করে তোর কী হয়েছে, দাদি এসে ধরে, আমার বড় বোনেরা আমাদের বাসায় বেড়াইতে আসে ওনারা পর্যন্ত ধরে, মানে সবাই আমাকে এত ভালোবাসতো, আমি ছিলাম মানে সবার কলিজার টুকরা। মানে আমি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসতো যা আপনাকে আমি বলে ঠিক বুঝাতে পারবো না। সবাই তখন কান্নাকাটি শুরু করছে যে মৃদুল তোর কী হয়েছে, তুই এমন করতেছিস কেন, মানে এতটা মানে পাগলামি কেন করতেছিস, কী হয়েছে, মানে হাত কেটে ফেলি, এই করি সেই করি, এই করতে করতে ভাই তখন আরও আমার খুব বেশি একটা ফোন পিক করতো না, মানে ফোন রিসিভ করতো না। এভাবে 3 দিন ওর সঙ্গে আমার কথা হয় নাই। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, 3 দিন আমি পানি ছাড়া আর কিচ্ছু খাই নাই। মানে আমি 3 দিন পরে মেডিকেলে ভর্তি হয়ে গেছে, মানে আমাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, আমার এমন অবস্থা হয়েছে। আমার হাতের মধ্যে স্যালাইন চলতেছে, রাত 2টার দিকেও আমার ফোনটা রিসিভ করছে। তখন হসপিটালে ছিল আমার নানি ছিল, আমি ছিলাম, আর আমার একটা মামা ছিল। তো মামা নানু পাশের বেডে ঘুমাইছে, ওই আমার ফোনটা ধরছে, রাত তখন 2টা বাজে। আমি তখন রাজশাহী মেডিকেলে ফোনটা ধরার পরে আমি কান্না করতেছিলাম যে তুই এটা কী করতেছ, আমার ফোন কেন ধরতেছ না। ও বলতেছে যে আমার মামা আর নানু কিন্তু অলরেডি ঘুমায় গেছে। তারপর বলতেছে যে আমি কী করবো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার তো বিয়ে হয়ে যাবে, তোমার ফোন ধরে তোমাকে মানে আর কষ্ট বাড়াইয়া কী হবে বলো, আমি তো আর তোমার কষ্টটা বাড়াতে চাই না। আমি বললাম এটা তুমি কি বলতেছো চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে তো আর হয়ে যায় নাই, তোর তো আর বিয়ে হয়ে যায় নাই, সো প্লিজ তুমি এমন করো না, আমি আমি প্লিজ আমি 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 যেভাবেই পারি সব কিছু সামলাই নিব। ও তখন কান্না করতে করতে বলে যে সত্যিই কি মৃদুল তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি বললাম হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। ও বলে আমি যদি তোমার কাছে যাই, ধরো আমি তোমার কাছে চলে গেলাম, তাহলে কি তুমি আমাকে কখনো কষ্ট দিবা। আমি বললাম কেন, আমি তোমার জীবনও কখনোই কষ্ট দিব না। ও তখন বলে আচ্ছা ধরো আমাকে তুমি দেখলা, ছবিতে দেখা আর বাস্তবে দেখা তো একরকম না, ফোনে দেখা বাস্তবে দেখা তো একরকম না, এখন তুমি যদি আমাকে মানে সরাসরি দেখে পছন্দ না করো, বা আমাকে যদি তোমার পছন্দ না হয়। আমি বললাম যে দেখো চাঁদনি তুমি এগুলো কী বলতেছো, তোমাকে দেখলে আমার পছন্দ হবে না কেন, আর আমি তো তোমার মনটাকে ভালোবাসি, তোমার চেহারাটাকে নয়। তুমি দেখতে যেমনই হও, তোমার মনটাই আমার প্রয়োজন, আর তোমার ওই মনটাকে পাইলে আমার আমার আর কোনো কিছু চাওয়ার নাই। ওই তখন বলতেছে যে তুমি কি সত্যি সত্যি বলতেছো। আমি বললাম হ্যাঁ সত্যি বলতেছি। ও তখন বলে তাহলে কি তুমি আমার সঙ্গে পালায়ে যাবা। আমি বললাম তুমি যদি বলো এক্ষণ, আমি ঠিক এক্ষুনি চলে আসবো, আমি এই মুহূর্তে বেরিয়ে চলে আসবো। ও তখন বলে আসলে তোমারই কি বলবো, মানে ঠিক বুঝাইতে পারবো না, বা জানি না তোমাকে কিভাবে বলবো। আমি আসলে এই 3টা দিন মনে হয় মরে গেছিলাম। আমি মানে 3টা দিন তোমার সঙ্গে কথা না বলে আমি মানে মানে দেখতেছিলাম যে আমি আসলে তোমার সাথে কথা না বলে থাকতে পারি কিনা। কিন্তু এই 3টা দিন কেটে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে তোমার সাথে কথা বলা ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাব, এবং সেটাই হয়তো আমার হয়েছে, যার কারণে আমি পাগল হয়ে তোমাকে ফোন করেছি। আমি তখন বললাম যে সব কথা বাদ দাও, এখন তুমি আমারে বলো আমার কোথায় আসতে হবে। ও বলে তুমি কবে আসবা। ওই দিনটা ছিল হচ্ছে আপনার বুধবার। তো আমি বললাম যে তুমি যদি বলো আমি কালকে আসবো, তুমি কি জানো যে আমি মেডিকেলে আছি, আমি হসপিটালে আছি, তো আমার শরীর এতটাই দুর্বল যে আমাকে মেডিকেলে ভর্তি করাইছে। আর আমার কথা যদি বিশ্বাস না করো, তুমি ভিডিও কল দিয়ে দেখো যে আমি মেডিকেলে ভর্তি আছি। ও বলে না না না, ভিডিও কল দিতে হবে না, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর 3 দিন আমার সঙ্গে কথা হয় নাই, তো তুমি হয়তো মানে অনেক বেশি পাগল হয়ে গেছো বা খাওয়া দাওয়া বন্ধ করে দিছো। আমি বললাম হ্যাঁ আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। ও বলে ঠিক আছে, আজকে তো হচ্ছে মানে বুধবার, মানে আগামী দিন বৃহস্পতিবার, তুমি শুক্রবারে সকালবেলা চলে আসবা, আর তুমি যে বাসা থেকে পালায় আসবে এটা কিন্তু কাউরিই বলবা না, আমরা কিন্তু একসঙ্গে পালায় যাবো। আর তোমাকে একটা কথা বলি শোনো। আমি বললাম বলো। ও বলে দেখো আমার আব্বা আম্মা কিন্তু জানে যে আমি একটা সম্পর্কের মধ্যে ছিলাম, একটা রিলেশনে ছিলাম, এবং তারা কিন্তু বিষয়টা আন্দাজ করে ফেলছে, যার কারণে তারা আমাকে চোখে চোখে রাখতেছে। আমার বাসা থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, বাট তারপর আমি বের হওয়ার জন্য ট্রাই করব। কিন্তু তোমাকে একটা কথা বলি কি শোনো, আমাদের তো ভবিষ্যতে থাকতে হবে, আমরা ভবিষ্যতে কিভাবে চলবো, কিভাবে খাবো, আমাদের তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, ভালোবাসলেই তো হবে না, পেটের ভাতও তো লাগবে। তো তুমি বাসা থেকে মোটামুটি এমন কিছু নিয়ে আইসো যেটা দিয়ে আমরা ভবিষ্যতে কিছু একটা করে খেতে পারি। আমি বললাম চাঁদনি এটা নিয়ে তুমি এক বিন্দু টেনশন করো না, আমরা যাতে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারি, আমি ঘর থেকে সে সমস্ত জিনিস নিয়ে বেরোবো। ও তখন বললো কি যাই হোক তাহলে আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ও আমাকে এই কথা বলে দেওয়ার পরে এরপর আমি তখন ওইখান থেকে মানে আপনি বিশ্বাস করবেন না ভাই, আমি যে মানুষটা শোয়া থেকে উঠতে পারতাম না, মানে আমাকে আমার মামা ধরে খাট থেকে উঠাইতো, এবং মানে ভাত লোকমা ধরে খাইতে পারতাম না, আমি সেই মানুষটা উঠে গেছি। মানে এই রাতের বেলা আমি মানে খাটে বসে গেছি।
বসে আমার নানুরে ডাকতেছে, নানু এটা বলতেছে কী হয়েছে। আমি বললাম নানু আমি ভালো হয়ে গেছি, আমি বাড়ি যাব। নানু আমারে বলতেছে কি তুই ভালো হয়ে গেছিস, কি তুই বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ আমি একদম ভালো হয়ে গেছি, দেখো আমার কোনো অসুস্থতা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি বাড়ি যাবো, আমার বাড়ি নিয়ে চলো, আমি বাসায় যাব। মানে এই রাত 2টা-3টার দিকে পরে নানু মামা গাড়ি ঠিক করে আমাকে মেডিকেল থেকে নিয়ে আসছে, মানে আমি সুস্থ হয়ে গেছি সোজা কথা। বাসা আসার পরে খুব ভালো খাওয়া দাওয়া করলাম, মানে সবাই অবাক, কিরে ও হঠাৎ করে এরকম ভালো হয়ে গেল, মানে কারণটা কি? তো ওই দিন ছিল বৃহস্পতিবারে সবার সঙ্গে কথাবার্তা বলতেছি, মজা মাস্তি করতেছি, মানে খুব করতেছি। শুক্রবার রাতেরবেলা আসার পরে তখন আমি করলাম কি, সবার সঙ্গে মানে একসঙ্গে দুষ্টমি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আমার পরিবারের সবাই তো অনেক খুশি যে মৃদুল ভালো হয়ে গেছে এবং মৃদুল এখন ঠিক আছে, মানে সবাই বেশ খুশি যে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। ওই পর্যায়ে গিয়ে আমি তখন আপনার মানে বৃহস্পতিবার রাতের বেলায় তখনই আমি মধ্যরাতে উঠে প্রস্তুতি নিলাম যে আমি আজকে রাতে পালিয়ে যাব এবং যা যা প্রয়োজন হয় আমি সব কিছু নিয়ে নিব। এবার আমি মধ্যরাতে উঠছি, আমি তো জানি আমাদের ঘরে কোথায় কী আছে, মোটামুটি একটা ব্যাগের ভিতরে সব কিছু ভরছি, নগদ টাকা, গয়নাগাটি, মানে যার কোনো হিসাব নেই আর কি, এগুলো সব কিছু ঢুকাইছি। এই সব কিছু ঢুকানোর পরে আমি বাসা থেকে বেরিয়ে গেছি, একদম ফজরের আগে ঘর থেকে বেরিয়ে গেছি। ফজরের আগে ঘর থেকে বেরিয়ে আমি তখন করছি কি যে শুধু আমার ফেসবুকটা ওপেন রাখছি, আমার সিমেও আমি কানেকশন অফ করে দিছি যাতে আমার সিমে কোনো কল না আসে, সিমের কল অপশান অফ করে রাখছি এবং শুধুমাত্র ফেসবুকটা অন রাখছে। আমি তখন ওইখান থেকে মানে আমাদের বাসা থেকে মানে আপনার কাউন্টার খুব বেশি দূরে না, কাউন্টারে আসছি পরে মানে রাতের বাস ছেড়ে চলে গেছে ঢাকাতে, এখন কোনো বাস নাই। আমি লোকাল একটা বাস ধরে আমাদের কাউন্টার থেকে অনেক দূরে একটা জায়গায় আসছি, আইসে ওখানে বসে আছি। ওইখান থেকে আরেকটা বাসে আমি তখন উঠছি দিনের 11টা বাজে, তখন আমার কল চাঁদনি রিসিভ করছে। ওরে ফোন করছিলাম, আপনি সারা টেনশনে ছিলাম, ঘুমাইতে পারি নাই, এখন তুমি কই আসো? আমি বললাম যে আমি অলরেডি বাসে উঠে গেছি, আমি আসতেছি, আমি রাস্তার মধ্যে আছি। ও বলে ঠিক আছে, যা যা বলছি তা করছো তো? আমি বললাম হ্যাঁ, তুমি যেমন করে বলছো আমি তেমন করে সব কিছু নিয়ে নিয়েছি, তুমি টেনশন করো না। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি চলে আসো এবং এসে বাস থেকে নিয়ে আমাকে ফোন করবো, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফোন দিও, তোমার ফোনের করবো। এইটা বলি তখন আমি এই বাস কাউন্টারে নামছি। বাস কাউন্টারে নামার পরে আমি তখন কাউন্টারে বসে আছি, মানে কাউন্টারের জায়গাটাতে বসে আছি এবং বসে থাকার পরে ও ওরে ফোন দিতে আসি, বারবার ফোন দিতে আসি। ওই তখন ফোন পিক করছে, করে বলতেছে দেখো আমি তো বেরোতে পারতেছি না, আমি অনেক ট্রাই করতেছি বেরোয়ার জন্য, বাট আমার বাসায় অনেক সিকিউরিটি, আমার বেরোয়া সম্ভব না, মানে এখন পসিবল হচ্ছে না, তুমি একটা কাজ করো, আমি আমার একটা কাজিনকে পাঠাইছি। এইভাবে বলতেছে যে আমি আমার একটা কাজিনকে পাঠাইছি, আমার কাজিন তোমাকে তাদের বাসায় নিয়ে যাবে, তুমি ওইখানে একটু বসো এবং আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তখন আমি বললাম যে চাঁদনিটা তুমি কী করলা, তুমি তোমার কাজিনকে শোনাইছো কেন? তোমার কাজিন যদি তোমার আব্বাকে বলে দেয়? ও বলতে আরে না, তুমি আমার এই কাজিনকে চিনো না, ও অনেক ভালো, ও এরকমই না, তুমি যা বলতেছো এরকম না, ও অনেক ভালো, ও কখনো কারোর কাছে বলবে না, তুমি ওকে চিনো না, ও খুব ভালো, তুমি যেটা বলছি তুমি সেটা করো, ও আসতেছে, আমি অ্যাড্রেস দিয়ে দিছি যে তুমি কোন কাউন্টারে আছো। আমি যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি পাঠাও, আমার মানে খুব খারাপ লাগতেছে, আমি বসে থাকতে পারতেছি না। অনেকক্ষণ পরেই তখন একটা ছেলে আসছে বাইকে করে, মানে মোটর সাইকেলে করে আসছে। আসার পরে মানে কাউন্টারে ও তো বলে দিছে যে আমি কী মানে পড়া আসি। ওই যাই আমার কাছে যা বলতেছে ভাই আপনার নাম কি মৃদুল? আমি বললাম জি। বলে আমি চাঁদনির কাজিন। পরে ছেলের সঙ্গে হ্যান্ডশেক করলাম, ছেলেটা পাঞ্জাবি পরে আছে এবং খুব সুন্দর, মানে এত আচার, মানে কথাবার্তার ধরন এত ভালো, এত সুন্দর, মানে আমি আপনাকে ঠিক বুঝাতে পারবো না ভাই, আমি আপনাকে কী বলবো। এরপরে এই ছেলেটা আমার বলতেছে ভাই চলেন। আমি বললাম যে ভাইয়া কোথায় যাব? বলে চাঁদনি আপু তো আসতেছে, আমাদের বাসায় চলেন, আমাদের বাসার পাশেই চাঁদনি আপুর বাসা, মানে আমাদের পাশের বাসাটাই চাঁদনি আপুর বাসা। তো এই কথা বলার পরেই আমি তখন কী করলাম, মানে এইভাবে কথাবার্তা শেষ করার পরে দেন আমি তখন বাইকে উঠছি। বাইকে উঠার পরে ছেলেটা বাইক টান দিয়ে একটা জায়গা পর্যন্ত গেছে, গিয়ে বলতেছে ভাইয়া আপনি কি কিছু খাইছেন? আমি বললাম যে না ভাইয়া আমি তো তেমন কিছু খাই নাই, শুধু মানে রাস্তার মধ্যে একটু খাওয়া দাওয়া করছি, এটা বলতেছে। তো পরে বলতেছে যে ঠিক আছে তাইলে চলেন আমরা খাওয়া দাওয়া করি। মানে খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছা নাই বা নাই, তারপর সে আমাকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে। আমরা তখন বসছিলাম, একটা চাইনিজ রেস্টুরেন্টে বসছি, মানে যেটা আপনার চারদিকে থাকে আর কি, খুব সুন্দর একটা পরিবেশ। ওখানে বসছি, অর্ডার দিছে। তো অর্ডার দেওয়ার পরে আমি খাবারগুলো খাইছি সেটাই আমার মনে আছে, এবং খাবার খাওয়ার পরে আমার সঙ্গে কী হয়েছে এর আর কোনো কিছু আমার মনে নেই। আমি খাওয়া শেষ হওয়ার পরে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি যে আমি একটা মেডিকেলে পড়ে আছি।
একটা মেডিকেল, এবং এটা হচ্ছে ঢাকা মেডিকেল, মানে ঢাকা মেডিকেলের বারান্দার মধ্যে আমাকে রেখে দিচ্ছে, ওরকম পড়ে আছি। তো আমার তখন মানে যখন জ্ঞান ফিরে আসছে তখন একটা ছেলে ছিল, তখন অলরেডি আপনার ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, সকালের কিছুক্ষণ পরে। তাই ছেলেটা আমার সঙ্গে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে বলতেছে যে ছেলেটা সম্ভবত ওদের হোটেলের বা কিছু হবে। পরে আমার বলতেছে ভাই আপনার বাড়ি কই? মানে তখন আমার মোবাইলও নাই এবং আমার মানে আমার কিচ্ছু নাই। আমি যে ব্যাগ নিয়ে আসছিলাম ঘর থেকে, বাসা থেকে, ওই ব্যাগও নাই, মোবাইলও নাই, মানে কোনো কিছুই নেই। ছেলেটা আমার বলতেছে যে ভাইয়া আপনার বাড়ি কই? তখন আমি বসে বলতেছি ভাইয়া আমার সঙ্গে যে একটা ছেলে আসছিল রেস্টুরেন্টে, ও কোথায়? পরে বলতেছে আমরা তো জানি না ভাই, আপনি তো ওখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, আপনার মুখ থেকে অনেক ফেনাটানা বেরোচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল আপনি অসুস্থ। তো আমার বস বলছে আপনাকে নিয়ে হসপিটালে আসতে, আমরা তো হসপিটালে আসছে, সবাই চলে গেছে, এখন আপনার জ্ঞান ফেরার পর্যন্ত আমাকে বসায় রাখছে, আপনি যদি জ্ঞান ফিরে তাহলে আপনাকে আপনার ফ্যামিলিতে পাঠিয়ে দেওয়ার জন্য বা এটা আমাকে বলে গেছে। আমি ওই হোটেলের স্টাফ, আমি ওই হোটেলে মানে সিকিউরিটিতে চাকরি করি। আমি তখন বললাম ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো ঘর থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল আমার সব তো নিয়ে গেছে ভাইয়া, আমি তো ঘর থেকে পালায় আসছি, এটা সেটা। পরে বলতেছে আপনার বাড়ি কেমন? আমার বাড়ি রাজশাহী। সঙ্গে সঙ্গে এই ছেলেটাও বলতেছে ভাইয়া আমার বাড়িও তো রাজশাহী। তো রাজশাহী কোন জায়গায়? পরে আমি ঠিকানা দিলাম, ওই আমার ঠিকানা নিল। পরে আমি ছেলেটা বলতেছে ভাইয়া কিছু মনে করবেন না, এখন আপনি একটু রেস্ট করেন আর আমারে বলেন যে এখন আপনি কী করবেন, বা আপনার ফ্যামিলির কোনো বা ঠিকানা দেন। আমি ভাই আমার ফ্যামিলির ঠিকানা কী দিব বলেন, মানে আমি আর পারতেছি না। আমি ফ্যামিলির ঠিকানা কেমনি দিব? আমার তো আর আমার আব্বা আম্মা আমাকে মানে জীবিত রাখবেন আমি যা করছি। পরে খুব এরপরে আমি ছেলেটা বলতেছে ভাই আপনার ফ্যামিলির অ্যাড্রেস দেন। তো একটা সময় বাধ্য হয়ে পরে আমার আম্মুর নাম্বারটা মুখস্থ ছিল, আমি আম্মুর নাম্বারটা দিয়েছি। আম্মুর নাম্বার দেওয়ার পরে ছেলে আমার আম্মুকে ফোন দিছে, পুরো ঘটনা বলছে। সম্ভবত আমার সঙ্গে যা যা হয়েছে এগুলো সব বলে দিছে আর কি, মানে ছেলেটাকে যা বলছি সবে বলছে। তো আম্মা করছে কি, মানে বিকেলের মধ্যেই তখন চলে আসছে, আম্মু আসছে। এবং আম্মু আসার পরে মানে সবাই কান্নাকাটি করতেছে, আমার আম্মু, আমার মানে ওরা পুরো গাড়ি নিয়ে আসছে, মানে হাইএক্স একটা গাড়ি নিয়ে আসছে সবাই মেডিকেলে। আমি তখন পর্যন্ত মেডিকেলে বসে আছি, সবাই কান্নাকাটি করতেছে। মানে আমি যে ঘর থেকে এত গয়নাগাটি, এত টাকা পয়সা, এত কিছু নিয়ে আসছি, এবং আমি যে সব হারাই ফেলছি বা আমার যে সব নিয়ে গেছে, এইসবে না তাদের বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই। আমার বোন বা আমার মা বা আমার দাদি কিচ্ছু বলতেছে না, শুধু বলতেছে যে আলহামদুলিল্লাহ আমরা যে তোরে জীবিত পাইছি এবং তুই যে বেঁচে আসিস, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া, আমাদের আর কোনো চাওয়া নাই। এগুলো বলে তারা তখন আমাকে বাড়িতে নিয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে কেউ তারপরেও জিজ্ঞেস করে না গয়নাগাটি টাকা পয়সা কই। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতেছি আমার সঙ্গে এটা কী হইলো, আমার সঙ্গে কী হইলো। পরে আমার বড় বোনের মোবাইল ফোনটা আমি নিয়েছি। বড় বোনের মোবাইল ফোনটা নিয়ে আমার বড় বোনের ফোনে আমি তখন আমার ফেসবুকের পাসওয়ার্ড আর আপনার জিমেল দিয়ে আমি ফেসবুকে লগ ইন করছি। ফেসবুকে লগ ইন করি রে ভাই, আমি যখনই এই চাঁদনির আইডিতে গেলাম দেখি যে চাঁদনির আইডিতে আমাকে মানে কোনো ব্লকও করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু অনলাইনে নাই। মানে ও অনলাইনে নাই, কল দেয়, মেসেজ দেয়, এগুলো কিচ্ছু চায় না, কিন্তু কোনো ব্লক করা হয় নাই। আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না ভাই। তখন আমি প্রায় পাগল হয়ে গেছি, কিরে আমার সঙ্গে এটা কী হইতেছে, আমার এটা কী হলো। মানে আমি তখন খাওয়া দাওয়া করি না, ঘুমাইও না, আমি তো ওর কোনো অ্যাড্রেস জানি না, ওর কোনো ঠিকানা আমি জানি না, শুধু আমাকে বলছে ওর বাসা উত্তরা। মানে আমি কতটা পাগল ভাই, এভাবে 1 থেকে 2 মাস পেরিয়ে গেছে, আমি ওর কোনো ঠিকানা পাইনি। 2 মাস পরে আমি ওর খোঁজার জন্য আমি চলে গেছি, মানে উত্তরাতে চলে গেছি এবং যাচ্ছি। ওর তো ফেসবুকে ওর তো অ্যাক্টিভ না, ও তো ফেসবুকে অ্যাক্টিভ না। আমি ধরেন উত্তরাতে কোনো ফেমাস জায়গা ওইখানে গিয়া সেলফি তুইলা ওরে বলি, ওই ছবিটা পোস্ট করি, মানে ওর মেসেঞ্জারে পাঠায় বলি জান রে আমি তোমার খোঁজার জন্য উত্তরাতে আসছি, জান তুমি কই আসছো বলো না। ও তো অ্যাক্টিভ নাই, বাট তারপর আমি মেসেজ ওকে প্রতিনিয়ত, এই যে 2টা মাস আমার জীবনে কাটছে, এই 2টা মাস প্রতিনিয়তই কন্টিনিউয়াসলি তাকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি। 2 মাস পরে আল্লাহর কি হুকুম, ও তখন অনলাইনে আসছে। এই 2 মাস পরে, তাও একদিন রাত 3টার দিকে আমি ওকে অনলাইনে দেখে আমার কাছে মনে হয় যেন আসমানের চাঁদটা আমি পাইছি। মানে আমি এতটা খুশি হয়েছি ওর অনলাইনে দেখা, আমি আপনাকে বাসায় বুঝে জাস্ট চিৎকার করা শুরু করছে। তারপর আমি ওরে বলতেছি যে চাঁদনি একটা মেসেজ লিখছি, ও তখন উত্তর দিছে HM, মানে আমি বললাম যে চাঁদনি ভালো আছো? উত্তরে লিখছে ভালো নাই। যখন ভালো নাই লিখছে আমি তখন তারে কল দিছি, ও তখন বলতেছে কল দিও না, মেসেজে কথা বলো। আমি বললাম চাঁদনি আমার সঙ্গে এটা কী হইল, তুমি আমার কলটা রিসিভ করো। ও বলে কল রিসিভ করতে পারবো না, আমার সঙ্গে আমার হাজব্যান্ড শুয়ে আছে। এটা বলার পরে মনে হয় কি আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে।
মানে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। হাই হাই, এটা কি? আমি বললাম, কি বলতেছো তুমি? তোমার সঙ্গে তোমার হাজবেন্ড শুয়ে আছে? চাঁদনি, তুমি বিয়ে করে ফেলছো? ও তখন রিপ্লাই করলো, আমি বিয়ে করি নাই, তা বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি বিয়ে করি নাই, বিয়ে করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম, আমি তাকে মেসেজ করতেছি, সে মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে, জাস্ট ফোন রিসিভ করে না। পরে আমি বললাম, চাঁদনি আমার সঙ্গে এটা কী হইল? পরে বলতেছে, আমি আসলে বুঝতে পারি নাই, আমার যে মামাতো ভাই ছিল ও আসলে একটা চিটার ছিল, ও একটা বাটপার ছিল, ও আমার সবচেয়ে বড় ক্ষতিটা করছে, ও আমার সবচেয়ে বড় ক্ষতিটা করছে, ও তোমারও ক্ষতি করছে, আমারও ক্ষতি করছে। মেসেজে আমাকে বলতেছে যে আমি ওরে পাঠাইছিলাম তোমারে রিসিভ করে আনার জন্য, ও তোমারে রিসিভ করতে গেছে, আমি ওরে বলে দিছি যে তোমার কাছে এরকম এরকম গয়নাঘাটে টাকা পয়সা আছে, এগুলো যাতে সাবধানে বা ইয়েতে রাখো। তো বাইক চালায়, অনেক সময় দেখা যায় যে বাইকের মধ্যে একটা কিছু থাকলে যে কেউ টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। এই জন্য আমি ওরে বলছিলাম যে ওর কাছে কিন্তু গয়নাঘাটে টাকা পয়সা আছে, ওগুলো কিন্তু যাতে চুরি টুরি না হয় বা এগুলো সাবধানে রাখো, এগুলো আমি ওকে বলে দিয়েছিলাম, আমার মামাতো ভাইকে। এখন এটা বলে দেওয়ার পরে ও কী করছে, এগুলো লোভে পড়ে গেছে, তোমার কাছে যা যা ছিল তার লোভে পড়ে গেছে। ও লোভে পড়ে তোমার খাবারের সঙ্গে কী জানি মিশাই দিয়া ওই তোমার কাছ থেকে ব্যাগটা নিয়ে গেছে। শুধু ব্যাগটা তোমার কাছে নিয়ে যেয়ে ও শান্ত হয়নি, ওই ব্যাগটা নিয়ে আমার বাবার কাছে সব সত্যি কথা বলে দিছে যে এমন এমন রাজশাহী থেকে এক ছেলেকে আমি নিয়ে আসছি, আমি ছেলের সাথে পালায়ে যাব, এবং আমার আব্বা আমার কাছে সব বলে দিছে। এবং বলে দেওয়ার পরে আমার বাবা আমার কাছ থেকে মোবাইল ফোন টোন নিয়ে আমার মোবাইল ফোন টোন ভেঙে ফেলছে, এবং আমাকে ঠিক 2 দিনের মধ্যে জোরপূর্বক বিয়ে দিয়ে দিছে। শুধু বিয়েই দেয় না, আমাকে বলছে যাতে কোনোভাবে আমার হাজব্যান্ডকে বলে দিছে যাতে আমি মোবাইল ফোন ধরতে না পারি। আমি আজকে অনেক কষ্ট, আমার হাজব্যান্ড নেশা করছে এবং ও নেশা করার পরেও ঘুমায় গেছে, আমি ওর ফোনটা নিয়ে চুরি করে ওর ফোনের ভিতরে আমি ফেসবুক অ্যাপসটা ইনস্টল করি, সেখানে আমি আমার পাসওয়ার্ড আর জিমেল দিয়ে ঢুকলাম শুধু একটু তোমাকে দেখার জন্য। বিশেষ করে আমি তোমাকে SMS-এ রিপ্লাই করতাম না বা তোমার সঙ্গে কথা বলতাম না। আমি যখন এই আইডিটাতে ঢোকার পর দেখলাম প্রত্যেকটা দিন তুমি আমাকে টেক্সট করছো, প্রত্যেকটা দিন সকালবেলা লিখছো নাস্তা করছে কিনা, রাতের বেলায় ঘুমাইছে কিনা, তুমি উত্তরাতে এসে বিভিন্ন জায়গায় ঘুরতেছো, সেই জায়গাগুলোর ছবি আমাকে পাঠাইতেছো। বিশ্বাস করে মৃদুল, আমি না এই জিনিসগুলো দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। মনের অজান্তে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হলো, যার জন্য আমি তোমাকে টেক্সট করেছি। আমি ওর কাছে কান্না করতেছি, তখন শুধু ভয়েস রেকর্ড দিতেছি আর কান্না করতেছি যে চাঁদনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চাঁদনি আমি তোমাকে ভালোবাসি। ও বলে, ঠিক আছে, কিন্তু এখন পাগলামি করো না, আমি তোমার সঙ্গে মাঝে মাঝে কথা বলবো, আমি তোমার সঙ্গে কথা বলবো, বাট তুমি আমাকে ফোন করবে না, আমি তোমাকে ফোন করব, আমি বলার আগে আমাকে কল দিবা না। এগুলো বলার পরে এভাবে তখন আমি আবারও তার সঙ্গে জড়িয়ে পড়ি, আবারও তার সঙ্গে কথাবার্তা বলি। সে আমাকে টেক্সট করে এবং কল দিতে বললে আমি কল দিই, কল দিলেও খুব কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। এই কান্নাকাটি করতে করতে ও আমাকে বলতেছে যে আবারও সেম আগের মতো একই কথা, যে আমি ওরে বললাম, নিজ থেকেই বললাম যে তুমি এই হাজব্যান্ডের সংসার করবা নাকি তুমি কি করবা। ও বলতেছে আমার তো এইভাবে ওর সঙ্গে সংসার করা সম্ভব না, আমি পারবও না, আমি তো বাধ্য হয়ে কয়েকটা দিন এখানে জেলখানায় ছিলাম। তো আবারও সে আমাকে আগে যেগুলো বলছিল না ভাই, আগের কথাগুলো আমাকে আবারও বলতেছে সে আমার সঙ্গে পালায়ে যাবে। আমাকে একই কথা বলতেছে, আমি তোমার সঙ্গে পালায়ে যাব, এখন তুমি হচ্ছে মানে করো, মানে যত দ্রুত পারো, মানে বাসা থেকে কিভাবে কি হওয়া যায়, মানে আগে যেরকমভাবে বলছে এরকমভাবে বলতেছে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমিও কিন্তু মানে পালিয়ে যাওয়ার পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছি। আমি আবারও ঘর থেকে টাকা পয়সা নিব, গয়নাগাটি নিব, বা যা যা পারি নিব, নিয়ে আমি ওর সঙ্গে আবারও পালাবো। এই সিদ্ধান্ত করে তার সঙ্গে কথা বলতেছি, 1 দিন 2 দিন 3 দিন এরকম করে কথা বলতে বলতে আমি কিন্তু তার সঙ্গে ভিডিও কলেই কথা বলতেছি। এইভাবে ভিডিও কলে তখন কিন্তু তার প্রতি আমার একটু সন্দেহ জন্মে গেছিলো, কারণ সে ইতিমধ্যে আমার কাছ থেকে কিছু টাকাও নিয়েছিল। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাকে নাম্বার দিত, আমি সেই অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। তো আমার কাছে আবার বিকাশ নাম্বার দিত, বিকাশে টাকা দিতাম। মানে কেমন জানি মনের ভিতর তখন একটা ডাউট ঢুকেছে যে কী ব্যাপার, মানে কয়েকটা বিষয় তখন একটু সন্দেহ জমে যায়। এবং সন্দেহ জমে যাওয়ার পরে ওর সঙ্গে কথা বলতাম, ও বলতো, আমি ওর কথার মাঝে তখন কিন্তু খুব সূক্ষ্মভাবে ওকে বিশ্লেষণ করতাম। এই করতে করতে একদিন ভিডিও কলে কথা বলার সময় হঠাৎ করে আমি দেখতে পাই কি ওর পিছনে, মানে খুব ক্লিয়ার দেখছি এটা, যে ওর পিছনে ও যে আমার সঙ্গে কথা বলতো ভাই, ওই কিন্তু কখনোই রুমের বাইরে রুমের বাইরে যাইতো না। যখনই ভিডিও কল দিতাম ওই কিন্তু রুমের মধ্যে থাকতো। সেদিন কথা বলার সময় কী কারণে জানি ও জানালার কাছে গেছে, আমি জানালা দিয়ে দেখলাম কি ওর জানালার বাইরে ইন্ডিয়ার একটা পতাকা জানালার বাইরে, শুধু ইন্ডিয়ার পতাকাই না,
এবং ওর মানে জানালার বাইরে একটা সাইনবোর্ডের ভিতরে আপনার হিন্দিতে লেখা, মানে হিন্দি লেখা। এইটা দেখে আমি কিন্তু স্পষ্ট করে দেখছি। দেখার পরে আমি বললাম যে জানরে, বাইরে দিয়া ওয়েদারটা খুব ভালো লাগছিল, আমার তোমার আকাশটা একটু দেখাও না। এইটা বলার সঙ্গে সঙ্গে তখন লাইনটা কেটে দিচ্ছে, ফোনটা কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পর ওরে আর আমি কল করি, ও আর কল ধরে না। অনেকক্ষণ পরে এবার কল দিয়ে খুব রাগারাগি করতেছে, এই তুমি কি পাগল, তুমি আমাকে ফোন করো কেন? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাকে ফোন করবো। আমি বললাম জান, আমার না বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে, আমি একটু বাইরের ওয়েদারটা দেখবো, তুমি কি আমাকে দেখাইবা? ওই যে আমি যেটা দেখছিলাম ওইটা আবার দেখবা। ওই তখন বলতেছে না, আর বাইরের ওয়েদার দেখতে হবে না, অনেক দেখছো, এখন আর ভিডিও কল দেওয়া যাবে না। আচ্ছা আমি রাতে কথা বলবো, আমার হাজব্যান্ড চলে আসছে, রাখি। এইটা বলেও তখন ফোনটা রেখে দিছে। ফোনটা রেখে দেওয়ার পরে এরপরে সে আমাকে ফোন করে এবং ফোন করার পরে আমি তার সঙ্গে কথাবার্তা বলি, মানে মেসেজ করি, কিন্তু আগের মতো আর অতটা মানে টাইম নিয়ে কথা বলে না। একটু একটু কথা বলে আবার কেটে দেয়, আবার একটু কথা বলে আবার কেটে দেয়, এইভাবে আমাকে ইগনোর করে। এভাবে ইগনোর করতে 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 একটা সময় ও আমাকে বারবার বলে, কী ব্যাপার, আমি আর কয়দিন এই লোকের সংসার করবো? তখন কিন্তু আমি তারে মোটামুটি আপনার 95% সন্দেহ করে ফেলছি যে সে আসলে বাংলাদেশের না। কারণ আমি এই জিনিসটা চিন্তা করছি, প্রথমত বাংলাদেশে তো ইন্ডিয়ার পতাকা থাকার প্রশ্নই আসে না। তখন তো কোনো খেলাও না, যে খেলার সময় তো অনেক সময় পতাকা থাকে, কোনো খেলাও না, কিচ্ছু না। এবং পতাকা না হয় ছিল বা কোনো না কোনোভাবে, কিন্তু সাইনবোর্ডের ভিতরে বাংলাদেশের কোনো সাইনবোর্ডে তো আপনার লেখা থাকবে না, হিন্দি লেখা থাকবে না। এটা কিন্তু আমি স্পষ্ট দেখেছি। এবং ও আমাকে যেই রুমে থেকে কথা বলছিল, এটা অনেক উপরে একটা রুম, এবং যে সাইনবোর্ডটা এটা ওর জানলার পাশেই ছিল। আমি তখন মোটামুটি পুরোপুরি ডাউট করে ফেলছি যে না, এখানে কোনো একটা ঝামেলা আছে। তারপরও আমি তারে বুঝতে দিই নাই। তার সঙ্গে কথা বলতেছে এরকম করে কথা বলতে 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 এবার সে আমাকে বলে, আমি তারে বললাম যে ঠিক আছে চাঁদনি, তুমি যেহেতু বলতেছ যে পালিয়ে যাওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আমি পালিয়ে যাব। তখন কিন্তু আমার এক দুঃসম্পর্কের মামা হয়, উনি আবার একটু মোটামুটি রাজনীতি করে ঢাকাতে, এবং খুব প্রভাব আছে আর কি। মামারা তখন টুকিটাকি বিষয়গুলো জানাইছি। মামা তখন বলতেছে, দেখ কোনোভাবে ধরতে পারিস কিনা দেখ, একবার যদি ধরতে পারিস তাইলে বাপের নাম ভুলিয়ে দিব, কোনোভাবে ধরতে পারিস কিনা দেখ। এইরকম করে তখন আমি সময়গুলো কাটাইতেছি, কী করা যায়। পরে আমি একদিন তারে বললাম যে ঠিক আছে চাঁদনি, আমি ঘর থেকে প্রায় 10 ভরির মতো স্বর্ণ নিছি আর 15 লাখ টাকা নিছি, এগুলো নিছি, এখন আমি কি করব? ও বলে, দেখো গতবার যেরকম ভুল করছো এবার কিন্তু ভুল করা যাবে না, এবার যদি ভুল করো তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবা, এবার কিন্তু ভুল করা যাবে না। আমি বলছি না না না, এবার আমি ভুল করব না, আমাকে কি করতে হবে বলো। ও বলে, তুমি আগে চলে আসো, তুমি আগে ঢাকায় চলে আসো, এবং আসার পরে আমি তোমাকে বাকি প্রসেসগুলো বলে দিব কীভাবে কী করতে হবে। ও আমাকে যেভাবে বললো আমি সেভাবেই তখন কিন্তু আমি কিচ্ছু নেই না ঘর থেকে। মামারে জানাইলাম ঢাকাতে, যে মামা এমন এমন ঘটনা, ও তো আমার যাইতে বলতেছে। মা বলে ঠিক আছে তুই আয়। তখন আমি ঢাকায় গেছি, ঢাকায় যাওয়ার পরে ফোন দিছে ওরে, ফোন দিলাম, মেসেজ করলাম, মেসেজ করে বললাম যে চাঁদনি এমন এমন ঘটনা, আমি তো ঢাকায় আসছি, এখন আমি কি করব আমাকে বলো। ওই আমার কি করছে জানেন, সারাটা দিন ঘুরে আইছে, একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ঘুরে বলতেছে যে আমি তো আসতে পারবো না, আমার বাসায় তো আমাকে বেরোতে দিচ্ছেন, আমাকে তো বাসায় আটকায় রাখছে। আর এদিক দিয়ে মামা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আছে। এমন করতে করতে এদিন ধরেন আপনি কেটে গেল, মামার বাসা আমি ছিলাম রাতের বেলা। আমি ওরা বলছি, দেখো আমি হোটেলে আছি, আমার সঙ্গে তো এত টাকা এত গয়না, এগুলো নিয়ে তো হোটেলে থাকা রিস্ক। ও বলে ঠিক আছে তুমি থাকো, আমি কালকে ট্রাই করবো। এর পরের দিনও গেল কি, ও আমার বললাম বাসা থেকে বেরোতে পারি না, ও বেরোতে পারে না। এরপরে মামা আমারে বলতেছে কি যে মামার তো কাজ আছে, যেহেতু উনি একটু উপরের লোক, উনি বলে যে ঠিক আছে আমি কাজে যাচ্ছি, আমি আমার কাজে আসি, যে সময় মেয়ে বলবে যে ও দেখা করবে তুই আমারে ফোন দিস, তুই আমারে ফোন করিস, আমি সঙ্গে সঙ্গে আসবো। একথা বলার পরেই এই হইল গিয়ে আমারে বলতেছে কি যে ঠিক আছে তুমি কই আসো আমার এটা বলে। আমি বললাম যে আমি আমার অ্যাড্রেসটা কিন্তু তাকে দিয়ে দিছি, ওটা রিয়েল দিছে, কোনো ফেক দিয়ে নেই, মামার বাসার পুরো অ্যাড্রেসটা আমি তাকে দিছি যে আমি অমুক বাসায় আছি। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো আমি মামার বাসায় পড়ে থাকি। 1 সপ্তাহ শুধু তারে খুঁজতেছি। 1 সপ্তাহ পরে একদিন দুপুরবেলা ওই হঠাৎ করে আমাকে ফোন করছে। ফোন করে আমার কি বলতেছে যে মিতুল, তুমি আমাকে যে বিল্ডিং বলছো আমি ওই বিল্ডিংয়ের নিচে আছি, তুমি আমাকে যে বিল্ডিংয়ের কথা বলছো আমি ওই বিল্ডিংয়ের নিচে আছি। তখন প্রায় আপনার 2টার মতো বাজে, এরকম হবে 2টা 2:30টার মতো বাজে। মামা কিন্তু তখন বাসায় নেই। আমি মামারে ফোন দিলাম যে মামা, ও তো বলতেছো আমাদের বিল্ডিংয়ের নিচে আছে।
মা বলে কোনো সমস্যা নেই, আমি দারোয়ানকে ফোন দিতেছি, দারোয়ান তোর সঙ্গে থাকবে এবং ও আসা মাত্র ওরে ধরে ফেলবে। আজও মামা ঠিক আছে। আমি তখন বিল্ডিং থেকে নামছি নিচের দিকে নামার পরেই ওই আমারে বলতেছে যে আমি তখন নিচে আসার পরে আমি ওর ফোন করছি। ও তখন করছি কি আমারে বলতেছে যে দেখো ওপাশে একটা সিএনজি আছে, আমি সিএনজির মধ্যে আছি। যখন বলছে সিএনজির মধ্যে আছে, আমি বললাম দেখো আমি তো তোমার দেখতেছি না, আগে তো একবার ধরা খাইছি, টাকার উপরে সব হারাইলাম, এখন তুমি না কে, তুমি আগে সিএনজি থেকে নামো। এটা বলার পরে ও তখন করছে কি সিএনজি থেকে নামছে, সিএনজিটা থেকে নামা মাত্রই আমি ওর কাছে দৌড়ে গেছি। আমার হাতে কিন্তু কিচ্ছু নাই, একদম খালি হাতে দৌড়ে গেছি। যাওয়ার পরে ও সিএনজিতে উঠে গেছে। ওইটা আমারে বলতেছে তুমি উঠো। এই তুমি উঠো যখন বলছে, আমি তখনই করছি কি সিএনজি তো এখন তো ধরেন আপনার সব সিএনজিগুলো দুই পাশে হচ্ছে আপনার এই লোয়ার এরকম তখন কিন্তু লোয়ার ছিল না, এরকম ফাঁকা ছিল। এই তুমি উঠো বলার সঙ্গে সঙ্গে আমি ওরা বলছি যে তুমি একটু নামো। ও তখন নামতেছে না। যখন নামতেছে না, আমি সিএনজিতে অবস্থায় বসা অবস্থায় দারোয়ান কিন্তু পিছন থেকে আসতেছে। দারোয়ান যে আসতেছে ও মনে হয় এটা দেখছে বা সিএনজি ড্রাইভার দেখছে নাকি জানি না। ওই সিএনজি ড্রাইভারকে বলতেছে টান দেন মামা, টান দেন বলা মাত্র সিএনজি ড্রাইভার দিছে টান। আমি ধাপ করে ওর কলার চেপে ধরছি, ওর বোরকার মধ্যে ধরছে। বোরকার মধ্যে ধইরাই আমি তখন কি করছি ওইখানে এই বোরকার মধ্যে ধরছি এবং সিএনজি টান দিছে। ভাগ্যটা ভালো, ওই দারোয়ান মামার সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে সিএনজি আটকায় ফেলছে। আমরা আগেই প্ল্যানিং করে রাখছি, ওভাবেই সিএনজি আটকায় ওরে ধরছে। ধরার পর ওরে রুমে আনছে। আপনার রুমে বলতে আমরা আমাদের বাউন্ডারির ভিতরে আনছি গেটের ভিতরে ঢুকে দেখি কি ভাই ওইটা চাঁদনি না, ওর চেহারা চাঁদনির মতো না, এটা চাঁদনি না টোটাল কথা। সেটা মেয়ে আর একটা, ওই মেয়েটাও খুব সুন্দর কিন্তু এটা চাঁদনি না। আমি বললাম তুমি কে? মেয়ে বলতেছে আপনি কে? আমি বললাম তুমি না বললা তুমি চাঁদনি? বলে কিসের চাঁদনি, আমি তো চাঁদনিরে চিনি না। এইভাবে কথাবার্তার মধ্যে মামা তখন চলে আসছে। আসার পর মামা বলতেছে আচ্ছা ঝামেলার দরকার নাই, আমি বুঝবো, চল উপরে চল। যেহেতু নিচে মানুষ টানুষ চলে আসতে পারে বা ঝামেলা আছে, মামা মেয়েটারে নিয়ে তখন ছাদের উপরে গেছে। যাওয়ার পর মামা বললো কম করে হলেও 50 লাখ টাকা আমার ভাগিনা নিয়ে গেছো, সত্যি কথা বলো, মারবো না। আর যদি সত্যি না বলো তাহলে কিন্তু খবর আছে, এমন মারবো, এমন অবস্থা করব যে লাশও টোকাই পাবা না, তুমি কে আর চাঁদনিকে। এই মেয়ে তখন নিচের দিকে তাকায় বলতেছে যে ভাইয়া আপনি মারেন কাটেন বা যাই করেন, আমি চাঁদনি না, আমার নাম হচ্ছে ইপ্তি। মামা তখন বললো ঠিক আছে তোমার নাম ইপ্তি, তাহলে চাঁদনিকে? বলে চাঁদনি আমাদের লিডার। আমি বললাম তোমাদের লিডার বলে হ্যাঁ আমাদের লিডার, তবে চাঁদনি আপু বাংলাদেশে থাকে না। তো মামা বলে কোথায় থাকে? বলে চাঁদনি আপু থাকে ইন্ডিয়াতে। উনি ইন্ডিয়াতে আপনার লোকজন ঠিক করে বা ইন্ডিয়া থেকে ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে উনি বা ইনস্টাগ্রাম বা অন্য অন্য ওয়েবসাইটের মাধ্যমে তিনি হচ্ছে টার্গেট করে এবং তিনি সব কিছু ঠিকঠাক করে দেয় এবং আমরা কিছু আসি, আমরা এগুলারে টার্গেট করে তারপরে আমরা ধরি। আমরা ধরি, কিন্তু চাঁদনি আপু বাংলাদেশে কখনো আসেও নাই, উনি ইন্ডিয়াতেই থাকে এবং উনি ইন্ডিয়া থেকেই কাজগুলো করে এবং কাজ করার পরে আমরা কাজ করে ওনাকে ওনার বেনিফিটটা ওনাকে দিয়ে দিই। মা বলে ঠিক আছে ভালো কথা, এখন তোর টিমের মধ্যে কারা কারা আছে তুই সবারই ডাক। ওই তখন বলতেছে ভাইয়া দেখেন আমি এই টিমের মধ্যে কাউকেই চিনি না, শুধু একটা বড় ভাইয়াকে চিনি। তো আশা করছি আমার মনে হয় যে বড় ভাইয়ের সঙ্গে এখন আর যোগাযোগ করতে পারবো না। পরে মা বলতেছে কেন পারবি না কেন? বলে পারবো না এই কারণে যে ওই বড় ভাইয়া অলরেডি ভাইয়া যখন আমাকে ধরছে, আপনারা যখন আমাকে ধরছেন তখন চাঁদনি কিন্তু আমার ফোনে 2টা ব্লুটুথ ছিল। একটা ব্লুটুথ আমার চাঁদনি আপুর সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছিল, আরেকটা ব্লুটুথে আমি এখানে লাইনে ছিলাম। তো আপনি যে আমাকে ধরছেন বা এই ঘটনা চাঁদনি আপু কিন্তু শুনে গেছে। আমি কিন্তু চাঁদনি আপুকে বলে দিচ্ছি যে আপু আমি ধরা খেয়ে গেছি, এবং এটা বলার সঙ্গে সঙ্গে আপু কিন্তু তার কল কেটে দিছে। তো বলে চাঁদনির সঙ্গে তোমার কথা কীভাবে? ওই মেসেঞ্জারে চাঁদনির সঙ্গে ওর কথা, শুধু মেসেঞ্জারে পরিচয়। তো মামা তখন বলে যে সোনার চান তুমি যতই চালাকি করো তোমার এই পুলিশে দিব, তোমার র্যাবে দিব, র্যাব পুলিশের আগে তোমার এমন অবস্থা করব যে তোমার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। কিন্তু ভাই বিশ্বাস করে মেয়েটার দিকে তাকাই না, আমার ভিতরটা কেমন যেন একটা নাড়া দিয়ে উঠছে। আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটা মনে হয় খারাপ না, জানি না এটা কেন হলো। পরে এই ঝামেলার মধ্যে পড়ে মামা তখন বলতেছে যে ঠিক আছে ওরে পুলিশে দিয়ে দিব। মামা তখন করছে কি এখানে প্রথমে ওরা অনেক টর্চার করছে, মোটামুটি টর্চার করছে। টর্চারের ভিতরে ওই একটা জিনিসে বারবার আসতেছে এবং ওদের যে গ্রুপ আছে গ্রুপের কেউ আর ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই।
মানে ওই কাজ করতো। ও বলতেছে কি যে ভাই আমার সঙ্গে কন্ট্রাক্ট হতো, আমাকে একটা জায়গায় পাঠাইতো, আমাকে একটা মানে বলে দিত যে তোমার কাজ হচ্ছে এই থেকে এই পর্যন্ত। আমি এই থেকে এই পর্যন্ত কাজ করতাম, করার পরে তারা বিভিন্ন মাধ্যমে আমাকে টাকা পাঠিয়ে দিত। আমাকে বিকাশ হোক বা এইভাবে হোক ওভাবে হোক যে কোনোভাবে টাকা পাঠিয়ে দিত, আমাকে টাকা দিয়ে দিত। বাট আমি এই সদস্যর কারোর সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। আমার পারিবারিক অবস্থা খুব খারাপ, আমার আব্বা আম্মার অবস্থা খুব খারাপ, এবং যার কারণে আমি ফুললি বাধ্য হয়ে ভাইয়া এই কাজে নামছি। আমি আসলে মূলত এই কাজ করি না, এবং আমি এই কাজের মেয়েও না ভাইয়া, আমি জাস্ট বাধ্য হয়ে নামছি, আমার পারিবারিক অবস্থা খুব খারাপ। পরে মামা বলতেছে যে তোমার পারিবারিক অ্যাড্রেস দাও। পরে মেয়ে তার বাসার অ্যাড্রেস দিল, তার বাসায় গেছি। যাওয়ার পরে আমি সহ গেলাম, মামা সহ গেল। তার বাসায় তার মা আছে, বাবা আছে, এবং তার বাবা অসুস্থ। তার মা হচ্ছে গার্মেন্টসে মনে হয় চাকরি করে, কিন্তু বয়স্ক, সবসময় কাজ করতে পারে না। এবং তার বাসায় হচ্ছে তার একটা প্রতিবন্ধী ভাই আছে, আর এই মেয়েটার আরেকটা ছোটো বোন আছে। ছোটো বোনটা পড়াশোনা করে, এই মেয়ে এবং তার যে ভাই আছে, ভাইটা প্রতিবন্ধী, বাপটা অসুস্থ, আর মাটা হচ্ছে মানে আপনার গার্মেন্টসে চাকরি করে। এই হচ্ছে মেয়ের অবস্থা। তো এগুলো জানাশোনার পরে মামা ওরে আটকায় টাটকায় রাখছে, রাইখা মাইদুর করছে, কইরা বলতেছে যে আমারে বলে যে মিদুল, এই মেয়েরে মানে এই মেয়ের কাছ থেকে কোনো কিছু বের করা যাবে না, কারণ তাদের ওই চক্রটা এমন একটা চক্র যে এই চক্রের মূল হোতাকে ধরা কোনোভাবেই সম্ভব না। ধরতে হলে অনেক শ্রম দিতে হবে, আর আমার কাছে মামা এতটা সময় নেই, আমি এই বিষয়ের উপরে কোনো কিছু করতে পারবো না। এখন একটাই পথ আছে, মেয়েটাকে পুলিশে দিয়ে দেওয়া যায়, মেয়েটাকে পুলিশে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমি তখন বললাম যে মামা, যদি মেয়ের কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা নিতেই না পারি, বা মেয়ে যদি তার চক্রদের নামই না বলে বা তাদেরকে নাই চিনে, তাহলে মামা এর পুলিশে দিয়ে আর লাভটা কি? মামা বলে তারপরেও পুলিশে দিয়ে দিই, যেহেতু আইনিভাবে একটা ঝামেলা হতে পারে, পরে তো একটা ঝামেলা হতে পারে, মেয়েটার আমরা মারছি বা তার উপরে অনেকভাবে টর্চার করছি। আমি বললাম মামা, আইনি ঝামেলা মেয়েটা করবে না, আমার কাছে এটা মনে হয় না, আপনি মেয়েটাকে ছেড়ে দেন, আপনি মেয়েটাকে ছেড়ে দেন। একথা বলার পরে মামা তখন বলে যে তুই কী বলতেছিস? আমি বললাম ছেড়ে দেন মামা, আমার কোনো কিছুর অভিযোগ নাই, আমি কিছু চাইও না, আপনি মেয়েটাকে ছেড়ে দেন। এই কথা বলার পরে মামা তখন মেয়েটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এই মেয়েটা তখন চলে গেছে, এই জায়গায় মেয়েটা চলে গেছে। চলে যাওয়ার পরে মামা আমারে বুঝাইলো যে এগুলা খারাপ, এবং ঢাকা শহরে এরকম অনেক মেয়েরা আছে যারা এই ধরনের চক্র আছে, এবং যারা এই ধরনের চক্রের সাথে সক্রিয় বা জড়িত, তারা বিভিন্ন বড়লোকের ছেলেদেরকে টার্গেট করে, এবং তোমাকে টার্গেট করছে, এবার কিন্তু তোমার মেরে ফেলতো। এই মেয়েও কিন্তু বলছে যে এবার কিন্তু আমাকে মেরে ফেলতো, বা এবার আমার একটা ক্ষতি করে ফেলতো। আগের বার ক্ষতি করে না, কিন্তু এইবার আমার ক্ষতি করতো। তো যাই হোক, এরপরে আমি মামাকে পাঠিয়ে দিল গ্রামে, আমি গ্রামে চলে গেছি। এভাবে প্রায় 2 থেকে 3 মাস কেটে গেছে। গ্রামে যাওয়ার পরে 2 থেকে 3 মাস কেটে গেছে। আমি খাওয়া দাওয়া করি আগের মতো করে, খুব মানসিকভাবে অতটা শান্তিতে নাই, যেহেতু আমি আমার পরিবারের কাছ থেকেও মানে খুব ঘৃণাত্ম হয়ে গেছি। 2 থেকে 3 মাস পরে হঠাৎ করে ভাই একদিন আমার মেসেঞ্জারে একটা কল আসে। তো মেসেঞ্জারে যখন কল আসে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আগে একটা আইডি থেকে, আমি তখন এটা অ্যাকসেপ্ট করি, বাট আমি চিনি না। এর অনেক পর আমাকে মেসেঞ্জারে একটা কল দেয়। কল দেওয়ার পর আমি কলটা রিসিভ করি। পরে বলতেছে যে ভাইয়া, আমি ইপ্তি। পরে আমি তো চিনি না কোন ইপ্তি। আমি বললাম আপনি কোন ইপ্তি? আমি তো চিনি না। বলে ভাই, আমাকে যে আপনারা মারছেন, আপনার কারণে যে আমাকে পুলিশে দেওয়া হয় নাই, আমি ওই যে চাঁদনির আন্ডারে কাজ করতাম, আমি সেই ইপ্তি। আমি বললাম ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই আপনি আমাকে ফোন করছেন কেন? বলতেছে না ভাইয়া, ফোন করছে এই কারণে যে আপনি মানুষ হিসেবে খুব ভালো, আপনার মতো আসলে মানে ভালো মানুষ হতে পারে না। তো ভাইয়া আপনি আমাকে বাঁচাইছেন, বা আপনি আমার অনেক হেল্প করছেন। তো আসলে ভাইয়া কি বলবো আপনাকে, ঠিক মানে বুঝতে পারতেছি না। মানে ভাই আপনাকে ফোন দিছে একটা কথা বলার জন্য, আমার আব্বুটা খুব অসুস্থ, আমার আব্বুটা মনে হয় মারা যাবে, যদি আমার আব্বুর জন্য একটু হেল্প করতেন ভাইয়া। আমি তো ওই লাইনটা ছেড়ে দিছি, আমি একটা চাকরি করে এখন, বাট অল্প কয়েক টাকা বেতন পাই ভাইয়া, ওই টাকা দিয়ে সংসার চালাইতে পারি না। তো ভাইয়া যদি পারেন আমার আব্বুকে যদি একটু হেল্প করতেন। আমি তখন ইচ্ছা মতো তারা গালাগালি করে ফোনে, ওই মানে মানে যেভাবে পারছি আর কি। পরে বলতেছে ভাইয়া, আমার আপনি কি দেখিয়ে মনে হয়েছে আপনি ভালো মানুষ, আপনি আমাকে গালাগালি করেন আর যাই করেন যেটাই করেন, আপনি একটু যদি ইয়ে করেন। আপনি এরই মাঝে ভাই আরেকটা কথা, আমি কিন্তু অনেক আগ থেকে ইতালিতে লাইন দিয়ে রাখছি। আমার আব্বু আমার কাগজপত্র নিয়ে নিছে। তো আমার ইতালিতে আমি রিসেন্ট চলে যাবো, আমার মানে সব কিছু মোটামুটি হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে, আমি চলে যাব। তারপরে মেয়েটা বলতেছে যে ভাই, আপনি যদি বিশ্বাস না করেন বা আমাকে চাঁদনির মতো খারাপ মনে করেন, আমি আমার মেডিকেলের অ্যাড্রেস দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, আমরা অমুক মেডিকেলে আসি, এবং সে সব কিছু আমাকে দিচ্ছে। দেওয়ার পরে আমার কাছে তখন কেমন জানি লাগছে যে আসলেই কি মেয়েটা বিপদে আছে, বা মেয়েটাকে ওই যে দেখছে আমার একটু মায়া লাগছে। সেখান থেকে আমি তখন এর পরের দিনে এমনিই গেছি, মানে আসলে কোনো টার্গেট বা কোনো কিছু নিয়ে না, এমনিই গেছে ঢাকায় যাওয়ার পরে হসপিটালে গেছি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে আসলেই মেয়েটার বাবা হসপিটালে, এবং ওনার অবস্থা খুবই খারাপ, ওনার ইমিডিয়েট একটা অপারেশনের প্রয়োজন।
এবং মেয়েটা আমারে বলতেছে, ভাইয়া আমি হয়তো খারাপ লাইনে যেতে পারি, খারাপ কাজ করে হয়তো টাকা ইনকাম করতে পারি, কিন্তু ভাই আমি খারাপ কাজ করে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করতে চাই না, বাট আপনি কি আমার ভালো লাগছে আমি এই জন্যই বলছি। তখন আমার মেয়েটার খুব ভালো লাগছে, আর আমাদেরও আর্থিক অবস্থা ভালো ছিল। পরে আমি মেয়ের বাবার চিকিৎসাটা করাই, এবং চিকিৎসা করতে মোটামুটি এক কথায় বলতে গেলে মোটা অঙ্কের টাকায় খরচ হয়। আমি এটার চিকিৎসা করাই, চিকিৎসা করানোর পরে মেয়ের বাবার চিকিৎসা করাই আমি তখন মেয়ের বাবারে বাসায় পাঠাই। তো এরই মাঝে ধরেন আমি আবার চলে যাই মাঝে, আবার কিন্তু আমার ইতালির যে ভিসাটা কিন্তু পিছে নামে, কি একটা ঝামেলা কারণে একটু পিছে নেমে যায়, মানে বুঝতেই পারেন যে ইতালির ভিসা তো আসলে এরকমই। তো এবার আমি চলে গেছি বাড়িতে যাওয়ার পর, তখনই মেয়েটা আমাকে ফোন দিত, ইপ্তি মেয়েটা ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলতে, এবং কথা বলতে বলতে মানে মেয়েটাকে প্রতি কেমন যেন একটা ভালো লাগা শুরু হয়ে গেছে। আমার মোটামুটি ভালো লাগা শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো মেয়ের পরিচয় কাউরে দিতে পারি না বা কাউরে বলতে পারি না। কাউরে দিতে গেলে বা কাউরে বলতে গেলে এখন সবাই তো এটারে খারাপভাবে নেবে, আমার পরিবারও নেবে না, আমার মামার পরিবার মামাও মানে এটা শুনতে পারবে না। এইভাবে মেয়েটার সঙ্গে একদিন দুই দিন কথা বলতে বলতে একটা সময় আমার মোটামুটি ভিসার কাছাকাছি হয়ে গেছে। পরে মেয়েটা আমার একদিন বলতেছে যে মানে এমন এমন করে, ভাই আমি আসলে এটা আপনাকে ঠিক এই বিষয়টা আপনাকে ডিটেলসে বলতে পারবো না যে কীভাবেই মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। এবং সম্পর্ক নয়, শুধুমাত্র এক কথায় বলতে গেলে বলতে পারেন যে এক প্রেমই হয়ে গেছে, মানে এক প্রেম ভালোবাসা হয়ে গেছে এমন একটা অবস্থা। তো ইতালিতে যাওয়ার প্রায় মাসখানেক আগে তখন আমি মানে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি তারা বললাম যে আমি যদি তোমার বিয়ে করতে চাই তুমি কি আমার সঙ্গে সংসার করবা। আর মেয়ে বলতেছে, ভাই আপনি এটা কী বলেন, আপনার তো বড় লোক, আমরা তো গরিব। মেয়েটা তখন একটা ছোট্ট রিসেপশনে চাকরি করতো, একটা কারখানা রিসেপশনে চাকরি করতো, কোম্পানি রিসেপশনে চাকরি করতো, 8,000 টাকা বেতন পাইতো। তো আমি জানি না যে কেন আমি এই মেয়েটার সঙ্গে বা লাস্ট পর্যায়ে তার প্রতি আমার দুর্বলতা বেড়ে গেল বা তার প্রতি ইমোশন হয়ে গেল, এবং একটা পর্যায়ে আমি তখন তারে বিয়ে করে ফেলি। এটা আমার পরিবারকেও জানাই না, আমার মামাকেও জানাই না, কাউকে জানাই না, না জানি আমি তখন ইপ্তি মেয়েটাকে বিয়ে করে ফেলি। এই মেয়েটাও দেখতে কিন্তু টপ সুন্দরী, খালি সুন্দরী না টপ সুন্দরী। ওরে বিয়ে করি, বিয়ে করার পরে আমি তখন ঢাকাতেই ওদের বাসায় মানে ইপ্তিদের বাসায় আমি ওর সঙ্গে থাকতাম। আমি কিন্তু ওকে পুরোপুরি বিশ্বাস করে ফেলি, কারণ আমি ওকে যে আমি বিশ্বাস করছি এমনি না, ওর ডান বা আগে পিছিয়ে সব কিছু দেখে যাচাই বাছাই করেই বিশ্বাস করছি। ও গরিব ছিল কিন্তু মানুষ হিসেবে ভালো ছিল। তা এরকম করেই তখন আমি ওর বাসায় যেতাম প্রায় 1 মাস পর্যন্ত। আমি ওর সঙ্গেই ছিলাম। ওর আব্বা আম্মাই বিয়ের বিষয়টা জানতো, কিন্তু আমার পরিবারে কেউ জানতো না বা আমার মামাও জানতো না। 1 মাস পরে তখন আমার মানে ডেট পরে, ইতালিতে চলে যাওয়ার ডেট পরে, এবং ডেট পড়লে পরে আমি তখন ইতালিতে চলে যাব। ওরে বললাম যে এমন এমন ঘটনা, আমি চলে যাব। তো আমাকে বলছে যে ঠিক আছে তাহলে আপনি যান। আমি ওরে বলছিলাম যে আমি যেতে পারলে আমি পরে তোমাকে নিয়ে যাব। এই কথা বলে তখন আমি ইতালিতে আসি। যেহেতু আমার আব্বা ইতালির পাসপোর্ট হোল্ডার ছিল, আমার আব্বার পাসপোর্ট ছিল, তো সুতরাং আমার ইতালিতে এসে ডকুমেন্ট হতে খুব বেশি সময় লাগে না, অল্প কিছুদিনের ভিতরে আমার মোটামুটি ডকুমেন্ট বেরিয়ে যায়। এবং আমি ইতালিতে যাওয়ার পরে ও তখন আমাকে বলতেছে যে আমি ইতালিতে যাওয়ার কয়েক মাস পরে আমাকে বলে আমি কিন্তু প্রেগনেন্ট, না আমার পেটে কিন্তু বাচ্চা আছে। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে যদি বাচ্চা আসে তাহলে তো ভালোই খবর, এটা তো আর খবর খারাপ না, এটা তো আমার জন্য সুখবর। ও বলে হ্যাঁ ঠিক আছে। এই কথা বলার পরে এইভাবে তার সঙ্গে কথাবার্তা বলতেছি বলা বলি করতে করতে একটা পর্যায়ে আমাকে সুসংবাদ দিল যে আমারে বলতেছে আমি কি বাড়ি যাব। আমি বলছি যে না, আমি এখন ইতালিতে আছি, আমার মায়ের সঙ্গে আমার বোনেরা থাকে। এখন যদি তুমি হঠাৎ করে বাড়িতে যাও বা বলো, বা তোমারে তো আমার মামা চিনে, বিশেষ করে আমি যে মামার আন্ডারে তোমাকে পাইছি, মামা তো তোমাকে দেখছে, মামা তো জানে যে তুমি কোন লাইনের মেয়ে। এখন মামা যদি এগুলো জানে বা মামা যদি মাকে বলে দেয় বা বাবাকে বলে দেয়, তাতে তো এই জিনিসটা আরও খারাপের দিকে যাবে। আমি চাই না তারা কেউ এই বিষয়টা জানুক, আমি তোমাকে গোপনে ইতালিতে নিয়ে আসি, এবং এরপরে আমি মানে করব, এর আগে আমি কোনো কিছু বলতে চাই না। ও তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, বাট যেটা করবো খুব দ্রুত করো, আমার এখানে খুব সমস্যা হইতেছে। তো মেয়েটা হওয়ার পর আমার মেয়েটার বয়স তখন প্রায় আপনার 1.5 বছরের কাছাকাছি। মেয়েটার বয়স যখন 1.5 বছর, তখন ওর ডকুমেন্টগুলো ঠিকঠাক হয়েছে, ডকুমেন্ট বা কাগজপত্র সব ঠিক হয়েছে। ওর পাসপোর্ট তো আমি আগেই সব কিছু নিয়ে এসে জমা দিছি। তখন আমি ওকে ইতালিতে নিয়ে আসবো। ওই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমিও খুশি। তারপর আমি ওকে ইতালিতে নিয়ে আসি। ইতালিতে নিয়ে আসার পরে ও আমার সঙ্গে ইতালিতে থাকতেছে, আমি ওর সঙ্গে থাকতেছি, মানে দুজনের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক। ইতালিতে আসার কিছুদিন পরে, প্রায় 1 থেকে 1.5 মাস পরে, আমি ওর মোবাইল থেকে মাঝে মাঝে এর সাথে কথাবার্তা বলতে বলতে ওরই একটা চাচাতো বোন হয়, মানে ইফতির একটা চাচাতো বোন হয়। এই চাচাতো বোনের সঙ্গে আমি তখন কথা বলি। তো কথা বলি কি মানে আপনাকে এটা কী বলবো, আমি ওই চাচাতো বোন আমাকে একটা দিয়ে দেয়, মানে একটা থিপ দিয়ে দেয়, আমাকে বলে কি ভাইয়া আপনি তো সহজ সরল মানুষ, যাই করেন একটু ভেবে চিন্তা করেন, ইফতির দিকে খেয়াল রাখেন। এই জিনিসটা তখন আমার মনে একটু ডাউট ঢুকাই দেওয়ার পরে আমি তখন দেখলাম যে ইফতি মাঝে মাঝে মনে হয় কি যে আমার চোখ ফাঁকি দিয়ে কার সঙ্গে জানি কথা বলে।
তো ও কার সঙ্গে কথা বলে এটা কিন্তু ভাই আমি বুঝতে পারি না, বা এটা কিন্তু আমি জানি না যে কার সঙ্গে কথা বলে, বাট মাঝে মাঝে দেখি ও কথা বলে। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, তখন কিন্তু আমার মেয়ে আর ও ইতালিতে আছে। আমি ওর ফোন থেকে আমি নাম্বারটা তখন মানে ম্যানেজ করি। একটা নাম্বার ছিল ইমো নাম্বার, সে ইমো নাম্বারটা আমি তখন ম্যানেজ করে আমি তখন সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করি। নাম্বারের সঙ্গে যোগাযোগ করার পরে আকাশ নামের এক ভদ্রলোক ওই নাম্বারটা রিসিভ করে, বা উনি ফোনটা ধরে। উনি ফোনটা ধরে আমাকে প্রচুর গালাগালি করতেছে, আমার প্রচণ্ড গালাগালি করতেছে, মানে খুব খারাপ ভাষায়। আমি বললাম যে ভাই আমার অপরাধ কি, আপনি আমার গালাগালি করতেছেন কেন? ওই বেটা তখন আমার বলতেছে, বেটা তুমি তো খারাপ বেটা, তুই আমার বউ নিয়ে গেছিস গা। আমি বললাম যে ভাই আপনি কী বলেন, আমি আপনার বউ নিয়ে গেছি, মানে এটা আপনি কী বলতেছেন? পরে বলে যে আমি বিয়ে করছি, এটা আমার বউ, তুই আমার বউ নিয়ে গেছিস। তখন আমি বললাম ভাই এটা আপনি কী বলতেছেন, আমি আপনার বউ নিয়ে গেছি, আমি তো আপনার কথা বুঝতেছি না, এগুলো কী বলতেছে। এরপরে তিনি বললো কি আমারে মানে এই ইফতি যে ওনাকে বিয়ে করছে, বিয়ের কাবিনের ছবি সে আমাকে পাঠাইছে। শুধু কাবিনের ছবি না, তারা যে বিয়ে করছে, তারা এক ঘরে ছিল, বা তাদের এই সব কিছুর ছবি তখন সে আমাকে পাঠাইছে। মানে আমার সঙ্গে যখন চাঁদনির বিয়ে হয়, আমার সঙ্গে চাঁদনির বিয়ে হওয়ার অনেক আগেই, প্রায় আপনার 5 থেকে 6 মাস আগে এই লোকের সঙ্গে চাঁদনির বিয়ে হয়। মানে চাঁদনি যখন ওই লাইনটা থেকে চলে আসে, মানে ওই যে ইফতি যখন ওই লাইনটা থেকে চলে আসে, আসার পরেই ইফতি তখন এই বিয়ে করে ফেলে, মানে আকাশকে বিয়ে করে ফেলে। চাঁদনির সঙ্গে তো আমার আর কোনো যোগাযোগ নাই, এই আকাশকে তখনও বিয়ে করে ফেলে। বাট আকাশকে বিয়ে করার পরেও ও আমার সঙ্গে প্রেম করে বা আমাকে বিয়ে করে আমার বাচ্চার মা হয়। অ্যান্ড আকাশ আমারে বলতেছে, সে বলতেছে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে বাচ্চাটা ওই ইতালিতে নিয়ে গেছে, ওই বাচ্চাটা তোমার নয়, ওই বাচ্চাটা আমার। যদি বিশ্বাস না করো তুমি তোমার সঙ্গে বাচ্চার ডিএনএ টেস্ট করো, দেখো তোমার সঙ্গে ডিএনএ ম্যাচ করে কিনা। এটা আমার বাচ্চা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কারণ ও বাচ্চা কনসেপ্ট করছে তুমি ইতালিতে চলে যাওয়ার পরে। আমি বললাম যে দেখেন আমি তো ওর সঙ্গে 1 মাস ছিলাম ঢাকাতে। ও বলে আরে ভাই তুমি 1 মাস ছিলা, আমি ওর সঙ্গে তারও অনেক আগ থেকে আছি, তুমি বাচ্চার ডিএনএ টেস্ট করাও, দেখবা বাচ্চা তোমার সাথে ম্যাচ করবে না। তখন ভাই আমার বুকটা ভেঙে গেছে যে শেষ পর্যন্ত যে মানুষটারে বিশ্বাস করলাম, বা শেষ পর্যন্ত যে মানুষটারে ভালোবাসলাম, সে আমাকে ধোকা দিল। তারপরও ভাই আমি সব কিছু মেনে নিই। আমি তার একদিন বলছিলাম যে এই কী বলে ইফতি, তুমি সত্যি করে বলো যে তোমার জীবনে কোনো অতীত আছে কিনা। ও বলে ওই জীবনে কোনো অতীত নেই। মানে একদিন আমি ওর সামনে কোরআন শরীফ আইনা দিছি, আইনা বলতেছি যে তুমি কোরআনে হাত দিয়া বলো তো যে তোমার জীবনে কোনো অতীত নেই, বা আমার আগে তোমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এভাবে পর্যন্ত বলছি। ভাই ও কোরআন শরীফে হাত দিয়ে বলতেছে যে আমি কোরআনে হাত দিয়ে বলতেছি, আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছি তুমি আমার জীবনে ফার্স্ট, তুমি ছাড়া আমার জীবনে কেউ ছিল না। তখন আমি বুঝে গেলাম আমি কার সঙ্গে সংসার করতেছি। আমি তো সবই জানি, কারণ ছবি ভিডিও কাবিনের ব্যাপার সবই তো দেখাইছে। কাবিনের ব্যাপারে যে সিগনেচার আছে সেই সিগনেচারও দেখলাম। তখন তো আমি বুঝে গেছি এগুলো সবই রিয়াল। আর অলরেডি ওর যে চাচাতো বোন আছে উনি আমাকে সব বলে দিচ্ছে, উনিই বলছে যে ওরা বিয়ে করছে, বা উনি ওই বিয়েতে সাক্ষী পর্যন্ত ছিল। পরে আমি চিন্তা করলাম কি করা যায়। এইভাবে খুব কৌশলে, এটা আপনাকে না বলি এটা একটা আইনি ঝামেলা হতে পারে বললে, খুব কৌশলে আমি ওরা তখন বাংলাদেশে পাঠাই দিই আমার মেয়েটারা রাইখা। মানে একরকম অত্যাচার করে মানে পুলিশের মাধ্যমে ওকে আমি বাধ্য করে দেশে পাঠানোর জন্য ওকে আমি দেশে পাঠাই দিই। দেশে ওরে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করি না, ওর সঙ্গে কোনো কথা বলি না। আমি ওর মেয়েটাকে নিয়ে ইতালিতে আছি, আর মেয়েটা তখনও ওর দুধ খাইতে, মানে মায়ের বুকে দুধ খাইতে এমন অবস্থার ভিতরে আমি ওরে পাঠিয়ে দিই। তো আমি তখন মেয়েটার খুব কষ্ট করে রাখি। ঘটনাগুলো তখন আমার আব্বা জানে, এবং আব্বা তখন আমাকে খুব হেল্প করে। ওই জায়গাতে আব্বা আমাকে হেল্প করে। ও যখন বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে চলে যাওয়ার পরে ও তখন আমার কাছে সব স্বীকার করে। বাংলাদেশে যাওয়ার পর আমাকে ফোন করে বলে যে ওরে আসলে ঠিকই ওরে আকাশকেও বিয়ে করছিল, বাট ও আকাশকে বিয়ে করে না, আকাশ ওকে উঠাই নিছে, কিডন্যাপ করছে, তারপরে বিয়ে করছে। আকাশ একটা সন্ত্রাসী, এটা সেটা, মানে 1000টা কথা আমাকে শোনাইতেছে। আমি ওর আর কোনো কথাই বিশ্বাস করি না, ওর কোনো কথা শুনি না, আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগে রাখি না। তো ওর সঙ্গে কিন্তু আমার কোনো ছাড়াছাড়ি হয় নাই, বা কোনো ডিভোর্স হয় নাই, কোনো তালাক হয় না। ও চলে গেছে আমার মেয়েটা রেখে, বা আমি পাঠিয়ে দিছি। আমার বারবার একটা কথাই বলে যে অন্তত মেয়েটার মুখের দিকে তাকা হলেও তুমি আমাকে মাফ করে দাও, মেয়েটার মুখের দিকে তাকা হলেও তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি তোমার কাছে নিয়ে আসো, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, অন্তত আমার বাবুটার মুখের দিকে তাকায় হলেও তুমি আমাকে মাফ করে দাও। আমি বলছি যে না, তোমার মতো খারাপ মেয়েকে মাফ করা যায় না। আমি ওরা আর আনলাম না। ওরে আমি ইতালি থেকে দেশে পাঠিয়ে দিয়েছি তখন প্রায় আপনার 21 সালের দিকে, করোনার পরের কথা আমি আপনাকে বলতেছি। আমি ওরে পাঠিয়ে দিছি, ভাই 19 সালের দিকে ওরা আমি পাঠাইছিলাম। করোনার আগে 20 সালে করোনা আসছিল, 21 সালে পাঠিয়ে দিছি।
তো 21 সালেও চলে গেছে, যাওয়ার পর এরপর তো করোনা বা 21 সাল তো মোটামুটি করোনাতেই ছিল। তারপরেও চলে গেছে, ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। আমি আমার মেয়েটাকে নিয়ে আসি 2024 সালে 23 লাস্টের দিকে 24 দিকে আমি হঠাৎ করে দেখলাম কি ভাই, আমি হঠাৎ করেই বলতে কি আমি একদিন একটা মিউজিক ভিডিওতে দেখতাম, কিছু মিউজিক ভিডিওতে কাজ করে, মানে একটা মিউজিক ভিডিওতে ও কাজ করতেছে। ওর একটা মিউজিক ভিডিও দেখলাম হঠাৎ করে মোবাইলে, দেখার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, এই যে মিউজিক ভিডিও তো কী করে। তো এই পর্যন্ত কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে, আমি কিন্তু ওর কোনো খোঁজও নিই না, কোনো খবরও নেই। আমার মেয়েটাকে নিয়ে আমি আমার মতো করে এখানে পড়ে আছি। এত বছর পরে যখন আমি ওর মিউজিক ভিডিওতে দেখলাম এবং ওর ফেসবুকটা আমি খুঁজে বের করলাম, তো সব কিছু থেকে আমি ওকে ডিলিট করেছি, বাদ দিয়ে দিয়েছি। খুঁজে দেখতেছি কি ভাই, ওই বিভিন্ন দেশে ঘুরে, ওই মালয়েশিয়াতে যায়, ও ইন্ডিয়াতে যায়, ও সিঙ্গাপুরে যায়, ও দুবাইতে যায় এবং খুব রাজকীয় লাইফ লিড করতেছে, খুব রাজকীয় লাইফ লিড। কিরে এগুলো কীভাবে করতেছে? আমি তখন কী করলাম, ওর সঙ্গে একদিন কথা বলছিলাম, ও আমার পাত্তা দেয় না এখন আর, মানে আমার পাত্তা দেয় না, আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, ওর মতো করে আছে, ওর মতো করেও চলতেছে। পরে আমি একজন মানে ও কী করে ওইটা জানার জন্য একজন এক্সপার্ট আছে আমাদের এখানে ইন্ডিয়ান, ওই ফেসবুকে খুব এক্সপার্ট, ওরে দিয়ে আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করাই। ওর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করানোর পরে এখানে আরও অনেকগুলো মাস কেটে যায় বা বছর কেটে যায়। ওর সঙ্গে আমার এর মাঝে আরও অনেক ঘটনা আছে, আপনাকে না বলে খুব খারাপই হয়, খারাপ সম্পর্ক হয়, গালাগালি হয়, হয়। ওর ফেসবুক অ্যাকাউন্টটা আমি হ্যাক করি। ওর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করার পরে আমি দেখতে পাই কি ভাই জানেন, ওই 3টা ছেলের সঙ্গে একসঙ্গে সংসার করতেছে। প্রথমত ও দুবাইতে একটা লোকের বিয়ে করছে, ওই লোকটা অনেক ব্যবসায়িক ধনী, দুবাইতে তারে বিয়ে করছে, সে তার স্বামী স্ত্রী এবং তাদের ওরকম করেই কথাবার্তা হচ্ছে। দুবাইয়ের লোকরা তারে ঢাকাতে একটা ফ্ল্যাট রেখে দিচ্ছে, একটা ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছে, অনেক দামি, ওই ফ্ল্যাটেও থাকে এবং একইভাবে ওর বাংলাদেশেও 2টা স্বামী আছে এবং ওই 2টা স্বামীও তারাও অনেক বড় লোক। আমি ডিটেলসে না বলি, শুধু এটুকুই বলি, আমি দেখলাম ওই একসঙ্গে 3 জনের সংসার করতেছে এবং এটা আমি তার ফেসবুক থেকে বের করছি। আমি প্রমাণগুলো আপনাকে দিচ্ছি, ছবিতে পাঠাইছি, আপনি দেখেন, ডকুমেন্টগুলো দেখেন যে 3 জনের সঙ্গেও সংসার করে এবং একইভাবে। তো আমার মানে ভিতরে আসতেছে যে এরা কি, আমি চাঁদনিকে খারাপ বললাম, চাঁদনি না হয় খারাপ, আসলেই খারাপ, কিন্তু ইফতি কি ভালো? মানে আমার একবার মন চাচ্ছে কি যে আমি 3 জনের কাছে বলে দিই যে ওর আসল ঘুমোরটাও, যে 3 জনের সাথে একসঙ্গে সংসার করে, আমি 3 জনকেই বলে দিই। আবার এটাও ভাবে ওর সঙ্গে তো আমার তালাক ডিভোর্স হয় না, কিচ্ছু হয় না, তো হিসাব করলে এখন আমার বউ এবং আমার মেয়ের মা, আমার সন্তানের মা। ভাই আমি এই পর্যন্ত বিয়েও করিনি, মানে এই সব মানসিক টেনশন ডিপ্রেশনে পরে আমার মেয়েটাকে নিয়ে বেঁচে আসতে আমি বিয়েও করিনি। আর মেয়েটা এখন অনেকটা বড় হয়ে গেছে, মোটামুটি হাঁটতে পারে বা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করতেছি আমি কী করবো, ঠিক বুঝতে পারতেছি না। এবং ও শুধু তাই করতেছে না, ও আরও যে যা করে তা আমি আপনাকে বলতে পারতেছি না, কারণ ও এখনও আমার সন্তানের মা বা আমার স্ত্রী হিসাবে এখনও আছে, এজন্য আমি আপনাকে বলতে পারতেছি না। এখন আমি একবার চিন্তা করতেছি যে ওকে আমি আবার ইতালিতে নিয়ে আসবো, যেমনি পারি বলে বুঝিয়ে ইতালিতে নিয়ে আসবো, এনে ভালো করে ফেলবো। আবার চিন্তা করতেছি আমি সবার কাছে, ও যে 3টা স্বামী সংসার করে, ওই 3 জনকেই বলে দিব যে ও এরকম একটা খারাপ মেয়ে, ও 3 জনের সঙ্গে একসঙ্গে আসে, ওর এইভাবে ধরা খাওয়াই দিব, অথবা আমি ওর নামে মামলা দিব, বা কী করবো আমি ঠিক বুঝতে পারতেছি না। তো আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা সবাই বলে যে সব কিছু বাদ দিয়া তুই একটা বিয়ে করে তুই সংসার কর, কিন্তু ওরে কি এভাবে ছেড়ে দিব? ভাই আমি আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমাকে একটা পরামর্শ দিবেন। আমি চাই যে ওর একটা বিচার হোক, হয় ওর একটা বিচার হোক, নাইলেও ভালো হয়ে যাক, ও যেভাবে ভালো হয় আমি ওর ভালো জীবনটা চাই। যদি পারেন মেহেরবানি করে আপনি আমাকে একটা উত্তর দিবেন। এটা আমার ইমো নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এই মুহূর্তে ইতালিতে আছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত রাজশাহীর ভাই মোহাম্মদ ইতালি প্রবাসী মোহাম্মদ মৃদুল হাসানের জীবনের এই ভয়ানক বাস্তব প্রতারণামূলক গল্পটা শোনার জন্য। দেখেন ইফতির বিষয়টা, মানে ইফতির যেই বিষয়টা, আমি সেটা প্রায় হচ্ছে আপনার 100 ভাগের ভিতরে 10% আপনাদেরকে শুনিয়েছি, 90% বলিনি, কারণ এখনও সে মৃদুলের বউ এবং আমি দেখেছি যে মৃদুল সাহেব এখনও ইফতির প্রতি তার দুর্বলতা আছে। এত কিছুর পরেও সে আমাকে এটা লিখেছে সেই ইফতিকে ইতালিতে নিয়ে যেতে চায়। আসলে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, জানেন, ভালোবাসার মানুষটা যতই খারাপ হোক কেন জানি তাকে ভোলা যায় না।
যে আপনার সঙ্গে বেইমানি করেছে, চিটিং করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার সঙ্গে তার একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক ছিল, মানে মন থেকে তাকে ভালোবাসছিলেন, এই মানুষটা যদি আপনাকে ধোঁকাও দেয় না, এই মানুষটাকে কেন জানি ভোলা যায় না। হয়তো তার সঙ্গে কন্ট্রাক্ট নাই, তার সঙ্গে যোগাযোগ নাই, কথাবার্তা নাই, কিন্তু তারপরেই মানুষটাকে মন থেকে ভোলা যায় না। এবং মৃদুল সাহেব তেমনই একজন মানুষ। আসলে আমি একটা কথা বলি, আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানুষগুলোই কষ্ট পায়। হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাই ঠিক বলছেন, আসলেই ঠিক। ভালো মানুষগুলোই পৃথিবীতে কষ্ট পায়, যাদের অন্তর নরম, যাদের ভিতরে মনুষ্যত্ব কাজ করে, যাদের হৃদয়টা কোমল, এরাই কষ্ট পায়। যারা আজকে একে ছেড়ে ওর কাছে যায়, একে লাথি মেরে ওরে ধরে, এদের মনে কিন্তু কোনো ভালোবাসা থাকে না। তো এই জিনিসটাই আপনি দেখেন যে এত কিছু হওয়ার পরেও মৃদুল এখনও বলে যে আমি ইফতিকে ইতালিতে আনবো কিনা, বা ইফতিকে পুলিশের কাছে ধরাই দিব কিনা, বা ইফতির সেই 3 স্বামীকে বলে দিব কিনা যে 3 জনের সঙ্গে একসঙ্গে সংসার করতেছে। দ্যাট ইজ নট অনলি ইফতি। এটা শুধু যে ইফতি করে তা নয় ভাই, এরকম অনেক কাজ হয়ে থাকে, অনেকেই করে। আমি এরকম অনেক গল্প পেয়ে থাকি, অনেকেই করে এরকম। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি বারবার বলি যে গল্প বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আমি গল্পটা পাই এবং আপনাদেরকে সতর্ক করার জন্য আমি গল্পগুলো রেকর্ড করি। আমি সরজমিনে গিয়ে জাস্টিফাই করি না যেটা কতটুকু সত্য। সুতরাং আপনাকে গল্প বিশ্বাস করতে হবে এটা আমি আপনাকে বাধ্য করি না। আমি শুধু বলি এই গল্পের মাঝে যা পেয়েছেন তা থেকে আপনি কিছু একটা শিক্ষা নেন, সেই শিক্ষা যেন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং আজকে মৃদুল যেটা করেছে, সে তার জীবনে আরও বেশি ভুল করবে। মানে ভুল নয়, সে সরাসরি আজরাইলকে তার ঘরে কাঠ দিয়ে দাওয়াত দিবে যদি সে ইফতিকে ইতালিতে নিয়ে যায়, এবং হয়তো ইফতির হাতে তার মরণও আছে। আর যদি ইফতিকে ভুলে সব কিছু ছেড়ে সে তার মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটা বিয়ে করে সংসার করে, তবে সে ভালো থাকবে। আর সে যদি বিয়ে না করে, আজ হোক কাল হোক, সে পুনরায় আবারও ইফতির কাছে যাবে। সে আমাকে বলেছে যে ভাইয়া আপনার অনুষ্ঠানগুলো আমার মা দেখে, মানে মৃদুল ভাই বলেছে যে ভাইয়া আপনার অনুষ্ঠানগুলো আমার মা দেখে, আমার মা হয়তো আমার এই গল্পগুলো শুনবে। তো মৃদুলের মা যদি আমাকে শুনে থাকেন, বা মৃদুল ভাইয়ের মা যদি আমাকে শুনে থাকেন, আমি আপনাকে অনুরোধ করবো, বলবো আপনার একটাই সন্তান, যদি বাঁচাতে চান খুব দ্রুতই তাকে বিয়ে করান। বিয়ে না করলে সে আবারও ইফতির কাছে যাবে, আই গ্যারান্টেড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে বা কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই আপনাদের একটা পরামর্শ দিবেন মৃদুল সাহেবকে, যেন সে তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।